কাইয়ুম জয়েন করো। কত ছিল ওটা জানি বইয়ের 11 নাম্বার নাকি না 11 নাকি না 10 না 11? স্যার 8 নাম্বার। 8 নাম্বার চ্যাপ্টার। আচ্ছা 8 নাম্বার চ্যাপ্টার তো আমরা চ্যাপ্টারে একটা আইডিয়া পাইছি তাই কি না? আমরা চ্যাপ্টার সংক্রান্ত একটা ধারণা দিছি, অর্থাৎ এইটা তোমাদের সিলেবাসের 1 নাম্বার এবং 3 নাম্বার যেটা ওই সিলেবাসের যেটা কোর্স কন্টেন্ট দেওয়া আছে 1 নাম্বার এবং 3 নাম্বারটা কভার করবে। আমরা যেটা আলোচনা করতেছি 8 নাম্বার চ্যাপ্টার, এটা তোমাদের সিলেবাসের 1 নাম্বার এবং 3 নাম্বার কোর্স কন্টেন্ট কভার করবে। এই চ্যাপ্টারটা যেটা আমরা আলোচনা করতেছি সেটা দুইটা কন্টেন্ট কভার করবে। তারপরে আমরা দেখব কস্ট অফ ক্যাপিটাল, তারপরে ক্যাপিটাল বাজেটিং টেকনিক, রিস্ক এন্ড রিফাইনমেন্ট ইন ক্যাপিটাল বাজেটিং ইন নন প্রফিট অর্গানাইজেশন, আর একটা দেখবো সেটা আলাদা বিষয়। আচ্ছা তোমার তো ইন্টারনেট কানেকশন আছে তাই না? হ্যাঁ, যে স্ক্রিন শেয়ার দিচ্ছ তোমার ইন্টারনেট তো কানেকশন আছে, তুমি মোবাইল থেকে দিচ্ছ না ইয়া থেকে দিচ্ছ, পিসি থেকে? হ্যালো, শুনতে পাচ্ছ আমাকে? কাইয়ুম কথা বলো। হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ, তুমি যে স্ক্রিন শেয়ার দিচ্ছ মোবাইল থেকে দিচ্ছ না ইয়া থেকে দিচ্ছ? ল্যাপটপ থেকে স্যার। ডেস্কটপ থেকে? জি। হ্যাঁ আচ্ছা, তুমি ঠিক আছে, এই চ্যাপ্টারটা পড়ার আগে আমি তোমাদেরকে আরেকটা জিনিস পড়াবো, যেটা একটা পেপার, রিসার্চ পেপার। সেখানে কিছু ক্যাপিটাল বাজেটিং টেকনিক আছে। তোমরা ইয়া যাও, সরাসরি গুগলে যাও, তুমি এখন গুগলে যাও, এখান থেকে সবাই দেখো, যাও গুগলে যাও। হ্যাঁ, কত ছিল ডিসেম্বর নাকি 14 সালে? হ্যাঁ, ফাইলটা কোথায়? এই যে নিচে ডেস্কটপে আছে, ডেস্কটপে ইমপ্যাক্ট অফ ডিভিডেন্ড। হ্যাঁ, তুমি ডাটাগুলো ওখানে সাল অনুযায়ী আছে না? স্যার বলেন কি লিখবো? হ্যাঁ, এখানে লেখো ইন্টারন্যাশনাল জার্নাল অফ ইনোভেশন এন্ড অ্যাপ্লাইড স্টাডিজ। দেখো, ইন্টারন্যাশনাল জার্নাল অফ ইনোভেশন এন্ড অ্যাপ্লাইড স্টাডিজ, ইন্টারন্যাশনাল জার্নাল অফ ইনোভেশন, ইন্টারন্যাশনাল জার্নাল অফ ইনোভেশন, দেখো জার্নাল অফ ইনোভেশন এন্ড অ্যাপ্লাইড স্টাডিজ, এই যে নিচেরটা অ্যাপ্লাইড স্টাডিজ। হ্যাঁ, দাও, ওকে করো। প্রথমে ক্লিক করো, প্রথম জার্নালটাতে যাও, উপরে যাও, হ্যাঁ ক্লিক করো ওখানে। ক্লিক করো। সবাই দেখতেছো তো নাকি? স্ক্রিনে সবাই দেখতেছো? জি স্যার। হ্যাঁ, ওই ডাটাগুলো তুমি ইয়া দাও, ইনপুট দাও, স্পেস ইনপুট দাও, লিখতে থাকো। অনলাইনে ক্লাস আমার সুবিধা, একসাথে দুইটা কাজ করতেছি। হ্যাঁ, একটা ট্যাব কেটে দে, একটা টেপ কেটে দাও, দুইটা লোড নিতে সমস্যা হবে, একটা কেটে দাও। হ্যাঁ হ্যাঁ, ওকে। হ্যাঁ, এদিকে যাও, বামে যাও। ও, এটা তুমি অন্য জার্নালে চলে আসছো তো, এটা না, ইন্টারন্যাশনাল জার্নাল অফ ইনোভেশন এন্ড অ্যাপ্লাইড স্টাডিজ। স্যার এইটাই তো। ইন্টারন্যাশনাল জার্নাল অফ ইনোভেশন এন্ড অ্যাপ্লাইড স্টাডিজ। আবার ব্যাক করো, এটা তুমি অন্য জার্নালে চলে আসছে, ব্যাক করো, লিখতে বলেছি। ইন্টারন্যাশনাল জার্নাল অফ ইনোভেশন এন্ড অ্যাপ্লাইড স্টাডিজ, ইন্টারন্যাশনাল জার্নাল অফ, এই যে নিচেরটা। হ্যাঁ, এটা হ্যাঁ। এই যে এখানে ক্লিক করে নিচে আসো, নিচেরটা। হ্যাঁ, এটা স্যার, এটা। হ্যাঁ হ্যাঁ, দাও। হ্যাঁ, আচ্ছা, এই যে পেপার এখানে দেখছো, এখানে যাও, পাস্ট ইস্যুতে যাও। যে পাস্ট, বাম দিকে দেখো, বাম দিকে এই যে কারেন্ট ইস্যু, পাস্ট ইস্যু, নিচে পাস্ট ইস্যু যাও। এখানে দেখো 18 সালের ডিসেম্বর মাসে যাও, 18 সালে ডিসেম্বর মাস।
নিচে আসো, 18 সালের ডিসেম্বর ডিসেম্বর, হ্যাঁ ডিসেম্বর 18 সালের ডিসেম্বর। হ্যাঁ যাও, ওখানে যাও। হ্যাঁ এখানে দেখো, দেখো বাংলাদেশ দেখো কোথায় আছে। স্যার এটা তো পাচ্ছি না। নিচে আরো পেপার আছে, নিচে যাও, আস্তে করে নিচে নাও, নামো, আস্তে করে নামো। হ্যাঁ এইভাবে যাও, দেখো বাংলাদেশ কোথায় আছে, নিচে দেখো, নিচে দেখো, নিচে যাও, আরো যাও। আরো যাও। হুম, দেখতে থাকো, আস্তে করে দেখতে থাকো। হুম, স্যার, শেষে কি হয়ে গেল খুঁজে পাইলাম না। হ্যাঁ এখানে নাই। দাঁড়াও দাঁড়াও, আমি একটুখানি দেখে নিই, ওয়েট করো, একটু ওয়েট করো। ডিসেম্বর 2008, এই পেপারটা তোমরা পড়বা। জি স্যার। স্যার। ফরম্যাটগুলো একই ধরনের হলে সুবিধা। হ্যাঁ জি স্যার। তুমি মানে ইভিনিং এর কার্যালয় যদি হয় তাহলে এটা আমাদের অফিসিয়াল যেটা আছে, এই যে এই কোশ্চেন গুলো মুখস্থ রাখবা, বুঝছো কিনা? হ্যাঁ নিচে যাও। হ্যাঁ তো বড় বড় হ্যাঁ আরো যাও। খুব সহজ জিনিস, এগুলা স্যার তোমাদের মনে এগুলো রাখতে হবে। ইকুয়েশন গুলো মুখস্থ করতে হবে, অনেকগুলো ইকুয়েশন স্যার। হ্যাঁ হ্যাঁ অনেকগুলা, কিন্তু খুব সহজ জিনিস, যেগুলো মনে রাখবা। হ্যাঁ স্যার তো অনেক। হ্যাঁ অনেক, এগুলো অনেক, এটা মুখস্থ রাখবা। কোনটা কি এখানে বলে দেওয়া আছে, স্যার এটা আরো তোমাদের একটা চ্যাপ। হ্যাঁ আগে আমি নরমাল ক্যাপিটাল বাজেটিং পড়াই, তারপরে তোমরা এই জিনিসে যাব আমরা। এখানে গ্রিন ক্যাপিটাল বাজেটিং এটা পড়বা, বুঝছো কিনা? স্যার আরো যাবো। হ্যাঁ না এটা রেজাল্ট, এটা আমি রেজাল্ট ক্যালকুলেশন করছি, এই রেজাল্ট গুলো, এটা একটা পেপার, বুঝছো কিনা? এটা তো বই না ও আচ্ছা যে স্যার, বইয়ের মতো লেখা হবে। জি স্যার বুঝতে পারছি। হ্যাঁ তাহলে এটার পরে একটা কোশ্চিন হবে, তোমরা এই পেপারটা ভালো করে পড়বা, বুঝছো কি? স্যার জি হ্যাঁ স্যার। তাহলে এই পেপারটা বুঝতে গেলে তোমাদেরকে আরো আমাদের ক্যাপিটাল বাজেটিং কি, বিভিন্ন টেকনিক কি, এগুলা সংক্রান্ত আইডিয়া আমরা পড়বো গিটম্যানের বই থেকে। তারপরে তোমরা ওইখানে বুঝতে পারবা ওখানে আমি কি আলোচনা করতে যাচ্ছি আসলে। সবাই দেখতেছো তো নাকি? সবার সাথে এটা শেয়ার করবা, সবাই ডাউনলোড করে নিবা ইন্টারনেট থেকে, জি স্যার। সবাই ডাউনলোড করে নিবা। এটা কিন্তু কোনো বইয়ে পাওয়া যাবে না, কারণ এটা তো নতুন ইস্যু, বই আসবে না। জি স্যার বুঝতে পারছি। হ্যাঁ আচ্ছা, এখন তোমার বইটা শেয়ার করো, এটা সবাইকে শেয়ার করে দিবা, সবাই এটা যাতে পড়ে। ওকে স্যার। আচ্ছা এখন আসো, আমরা চ্যাপ্টার আলোচনা করলাম ক্যাপিটাল বাজেটিং ক্যাশ ফ্লো, বুঝছো কিনা? জি স্যার। ক্যাপিটাল বাজেটিং ক্যাশ ফ্লো। তাহলে এখানে তোমরা এক্সারসাইজে চলে যাও, প্রবলেমে চলে যাও, প্রবলেমে যাও, প্রবলেমে যাও, স্যার কত পেজ যে ভুলে গেছি। নিচে যাও। কত পৃষ্ঠা? 380 400 দিকে কত যাও। জানি, 436 না কত? হ্যাঁ ওইদিকে যাও। ক্যাপিটাল বাজেটিং ক্যাশ ফ্লো, জি এই স্যার। যে এইটাই এই চ্যাপ্টার। পাইছো পাইছো? প্রথম প্রবলেমটা দেখো, আসো আসো, আমি থিওরিটিক্যাল, এখানে তো মনে করো সলিউশনটা হলে ভালো হতো। প্রথমে আসো,
প্রথম দিকে আসো, প্রথম প্রবলেমটা আসো, প্রথম প্রবলেমটা। প্রবলেম নাম্বার এখানে এখানে এরকম অঙ্ক তোমাদের পরীক্ষার খাতায় আসবে না, বুঝছো কিনা? তবে জি স্যার তোমাদের ধারণা দেওয়ার জন্য এখানে একটা প্রবলেমটা বলতেছে কি, প্রবলেমটা হলো যে ক্লাসিফাই দ্য এক্সপেন্ডিচার। এখানে এ থেকে এস পর্যন্ত কতগুলো এক্সপেন্ডিচার দেওয়া আছে, এই এক্সপেন্ডিচার গুলো ক্লাসিফাই করতে বলছে, কোনটা ক্যাপিটাল এক্সপেন্ডিচার এবং কোনটা অপারেটিং এক্সপেন্ডিচার। তো আমরা এক্সারসাইজে আমরা অলরেডি এই চ্যাপ্টারে জানছি যে এই এক্সপেন্ডিচার গুলো 1 বছরের মধ্যে শেষ হয়ে যায় সেগুলো অপারেটিং এক্সপেন্ডিচার, আর যেগুলো এক্সপেন্ডিচার আমরা বেনিফিট পাই 1 বছরের অধিক সময়ের জন্য সেগুলোকে বলা হয় ক্যাপিটাল এক্সপেন্ডিচার। এখানে শুধু জাস্ট ক্লাসিফাই করতে বলছে কোনটা ক্যাপিটাল কোনটা অপারেটিং, বুঝছো কিনা? জি স্যার। যেমন বলা হচ্ছে an initial lease payment এত টাকা for entry point of cash register system। কি বলা হচ্ছে? ইনিশিয়াল লিজ পেমেন্ট এত টাকা ফর ইলেকট্রনিক পয়েন্ট অফ এ সেল কেস রেজিস্টার, এটা কি অপারেটিং নাকি ক্যাপিটাল এক্সপেন্ডিচার? এটা খালি জাস্ট ক্লাসিফাই করতে হবে। তাহলে এটা যেহেতু আমাদের ইনস্টলমেন্টটা আমরা লিজ প্রতি সময় দিয়ে থাকি, প্রথম ইনস্টলমেন্টটা দিচ্ছি 500 টাকা, মানে আরো আমাদেরকে দিতে হবে। পয়েন্ট অফ সেল যদি এটা আমাদের এককালীন হয় তাহলে সেটা আমাদের হবে এটা ক্যাপিটাল এক্সপেন্ডিচার, আর যদি এটা আমাকে প্রতি মাসেই দিতে হয় সেটা আমরা বলবো অপারেটিং এক্সপেন্ডিচার। বি নাম্বার দেখো, অ্যান আউটলে এত টাকা পারচেজ প্যাটার্ন কপিরাইট, এটা একবারই করলে এটার জন্য আমরা এটাকে বলবো ক্যাপিটাল এক্সপেন্ডিচার, কারণ এটা আমরা কপিরাইটের জন্য বারবার করি না। রিসার্চ এবং ডেভেলপমেন্টের জন্য 80,000 টাকা খরচ করা আছে, বারবার করা হবে না, একবারই ক্যাপিটাল এক্সপেন্ডিচার। অফিস তারপরে এত টাকা ইনভেস্টমেন্ট ইন পোর্টফোলিও মার্কেট সিকিউরিটি, এটাও ক্যাপিটাল এক্সপেন্ডিচার। অর্থাৎ সহজ কথায় যেগুলো আমরা একবারই করব, যার বেনিফিট আমরা দীর্ঘকালীন আশা করব, সেটা হলো ক্যাপিটাল এক্সপেন্ডিচার। আর যেগুলো আমরা কি করব, বারবার করব, এককালীনের মধ্যে শেষ হয়ে যাবে 1 বছরের মধ্যে, সেগুলোকে বলা হচ্ছে অপারেটিং এক্সপেন্ডিচার। যেমন এখানে বলা হচ্ছে জিটা দেখো, 2,24,000 টাকা নতুন বিল্ডিং এর জন্য খরচ করা হলো, একবারই করা হবে না বারবারই? একবারই। আবার দেখো এইচ নাম্বার, অ্যান আউটলে 1,000 টাকা পর মার্কেটিং রিপোর্ট লেখার জন্য, রিপোর্টের কাজটা শেষ, 1 বছরের মধ্যে এটার বেনিফিট শেষ, কাজে এটাকে বলবো আমরা অপারেটিং এক্সপেন্ডিচার। এখানে জাস্ট এখানে ক্লাসিফাই করতে বলা হচ্ছে, কি করতে বলা হচ্ছে? ক্লাসিফাই, আর কিছু করতে বলা হয় নাই, বুঝছো কি? জি স্যার। হ্যাঁ, এইগুলো অঙ্ক পরীক্ষায় আসবে না, তবে তাও তোমাদের ধারণা থাকতে হবে। বি নাম্বার এখানে বলছে এ ফার্ম কনসিডার দ্য 3 সেপারেট সিচুয়েশন, এ বিল্ড আইদার বিল্ডিং এন্ড কনভেনিয়েন্স স্টোর ল্যান্ড এত অ্যাফোর্ডেবল এত দি বিল্ডিং রিকোয়ার ইনিশিয়াল এত এক্সপেক্টেড ক্যাশ ফ্লো এত ইয়ার, দি কনভেনিয়েন্ট এক্সপেক্টেড কস্ট এত ইয়ার, ইনিশিয়াল ক্যাশ ফ্লো এত ইনক্রিজ বাই সাচ ইয়ার। একটা বলছে রিপ্লেস এ মেশিন উইথ 60,000 ইনিশিয়াল ইনভেস্টমেন্ট, প্রোভাইড অপারেটিং ক্যাশ ফ্লো এত টাকা ফর দ্য 5 ইয়ার, এন্ড মেশিন ওভারঅল কস্ট কত? পর একজন পড়ো, মেশিন ওভারঅল কস্ট এখানে দেখো 2 নাম্বার দেখো, 2 নাম্বারটা এখানে আলটিমেটলি যে কোশ্চেনটা জানতে চাওয়া হয়েছে, তোমাদের সলিউশন থাকলে তোমরা জানতে পারতা যে ক্যাশ ফ্লোর প্যাটার্ন তো পড়ানো হয়েছে তোমাদেরকে নাকি? ক্যাশ ফ্লোর প্যাটার্ন কি জানো তোমরা? আরেকবার বলেন স্যার। ক্যাশ ফ্লো প্যাটার্ন ফান্ডামেন্টাল অফ ফাইন্যান্সে পড়ানোর কথা, ক্যাশ ফ্লো প্যাটার্ন পড়ছো কিনা? আচ্ছা, না পড়ে থাকলে আমি একটু আইডিয়া দিচ্ছি, ধারণা নাও, তারপর সলিউশনটা কিনবা এখানে মিলাই নিবা। ক্যাশ ফ্লো প্যাটার্ন দেখো, ক্যাশ ফ্লো সচরাচর বিভিন্ন প্যাটার্নের হয়। ক্যাশ ইনফ্লো হবে, ক্যাশ আউটফ্লো হবে। ইনফ্লো যেগুলো হচ্ছে বেনিফিট, যেগুলো আমরা আয় করি সেগুলো হচ্ছে ইনফ্লো, যেগুলো আমরা বেনিফিট যেগুলো আয় করি সেগুলো হচ্ছে ইনফ্লো, বুঝছো কিনা? জি স্যার। আর যেগুলো চলে যায়, খরচ হয়, লস হয়, সেগুলো আউটফ্লো। তাহলে এটা একটা প্যাটার্ন। আর কতটা প্যাটার্ন হচ্ছে যে ক্যাশ ফ্লো গুলো
যদি আমাদের ইনফ্লো একটা হয়, ইনফ্লো কতগুলো হয়, সরি আউটফ্লো যদি একটা হয়, আউটফ্লো যদি একটা হয় আর ইনফ্লো একাধিক হয়, কি হয়? ইনফ্লো একাধিক। ইনফ্লো একাধিক হয়, হইতে পারে কিনা? জি স্যার। আমি 1 লক্ষ টাকা বিনিয়োগ করতেছি কিন্তু প্রতি বছরে আমি 5,000 টাকা করে পাচ্ছি। এই 5,000 টাকা করে পাচ্ছি, এটা ইনফ্লো না আউটফ্লো? আউটফ্লো। ইনফ্লো স্যার। ইনফ্লো। আর 1,000 টাকা 1 লক্ষ টাকা যে বিনিয়োগ করলাম এটা কি? আউটফ্লো। কোনটা হলো? দেখো আমি বিনিয়োগ করলাম 1 লক্ষ টাকা কিন্তু প্রতি বছরে 5,000 টাকা করে পাচ্ছি। 5,000 টাকা করে যে পাচ্ছি এটা কি সমান না অসমান? সমান। সমান। তাহলে এই সমানটাকে বলা হচ্ছে অ্যানুইটি ক্যাশ ফ্লো। কি ক্যাশ ফ্লো? অ্যানুইটি ক্যাশ। অ্যানুইটি। আর অ্যানুইটি আমি কি ধারণা দিতে পারছি? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন যদি আউটফ্লো একটা হয়, কয়টা হয়? একটা। 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 আর ইনফ্লো যদি একাধিক হয় তাহলে এই ক্যাশ ফ্লোটাকে বলা হবে কোন ক্যাশ ফ্লো? কনভেনশনাল ক্যাশ ফ্লো। কোন ক্যাশ ফ্লো? কনভেনশনাল। হ্যাঁ, আউটফ্লো একটা। আউটফ্লো কয়টা? একটা। ইনফ্লো অনেকগুলো। তাহলে আউটফ্লো একটা, ইনফ্লো অনেকগুলো যদি হয় তাকে সেটাকে আমরা বলবো কনভেনশনাল ক্যাশ ফ্লো। ওকে? হ্যাঁ, এখন যদি আউটফ্লো একাধিক হয়, ইনফ্লো একাধিক হয় তাহলে সেটাকে বলবো নন কনভেনশনাল। বুঝছো কি? লিখে রাখো, আউটফ্লো একাধিক, ইনফ্লো একাধিক। এটার নাম কি? নন কনভেনশনাল। নন কনভেনশনাল। হ্যাঁ, এখন আসো উদাহরণ একটা দিই। 1 লক্ষ টাকা বিনিয়োগ করলাম কিন্তু প্রথম বছরে পাইছি 5,000, দ্বিতীয় বছরে পাইছি 7,000, তৃতীয় বছরে পাইছি 5,000, পঞ্চম বছরে পাইছি 7,000। ক্যাশ ফ্লো গুলো কি সমান আমি প্রতি বছর যে পাচ্ছি? না স্যার। তাহলে এটাকে বলা হচ্ছে মিক্স স্ট্রিম ক্যাশ ফ্লো। কোন স্ট্রিম? মিক্স। হ্যাঁ, তাহলে এখন দেখো এই তোমাদের এইটা একটা ধারণা আমি দিলাম। এখন আসো 1 নম্বর সিচুয়েশনে দেখো, এখানে একটা বিল্ডিং এর জন্য খরচ করা হয়েছিল 6,20,000, আছে কিনা? হ্যাঁ স্যার। আছে। আচ্ছা, প্রতি 20 বছরের জন্য আমরা ক্যাশ ফ্লো পাচ্ছি 40,000 টাকা করে। কয় হাজার টাকা করে? 40,000। প্রতি বছর সমান না অসমান? সমান এটা। তাহলে এইটা কোন ক্যাশ ফ্লো? কনভেনশনাল ক্যাশ ফ্লো অবশ্যই, এবং অ্যানুইটি না মিক্স স্ট্রিম? কনভেনশন। কি বলো? অ্যানুইটি স্যার। অ্যানুইটি, এক্স্যাক্টলি। তাহলে এখানে জাস্ট কিছুই করতে হবে না, এটা হচ্ছে কনভেনশনাল ক্যাশ ফ্লো এবং অ্যানুইটি, বাস। 2 নম্বরে আসো, দেখো কনভেনশনাল ওটাও একই, 50,000 টাকা বিনিয়োগ করছিল কিন্তু অপারেটিং ক্যাশ ফ্লো 20%। এখানে দেখো যে 20,000 টাকা পরবর্তীতে বৃদ্ধি পাইছে। এটা কি কি বাড়বে না কমবে? এটাও মিক্স স্ট্রিমের মধ্যে পড়ে, নির্দিষ্ট হারে বাড়তেছে। 2 নম্বর সিচুয়েশন আসো, বি নম্বরে আসো। দেখো বিনিয়োগ কত করছে, আউটফ্লো কত হয়েছে? 60,000। 60,000। আর প্রথম 5 বছর কত পাওয়া যাচ্ছে? 10,000। 10,000 টাকা। আর শেষের 5 বছরে পাওয়া যাচ্ছে 20,000। 20,000। সমান না অসমান? এটা অসমান। তাহলে এটাকে আমরা বলবো কোন ক্যাশ ফ্লো? মিক্স আমরা স্ট্রিম। কনভেনশনাল ক্যাশ ফ্লো বলবো, কিন্তু মিক্স স্ট্রিম। মিক্স সিস্টেম। কনভেনশনাল কিন্তু মিক্স সিস্টেম। এবার 3 নাম্বার সিচুয়েশনে চলে আসো। দেখো ফার্ম বিনিয়োগ করছে 3 নম্বরে। দেখো এখানে অঙ্ক নাই, এটা তোমাদের ধারণা, বুঝছো না? এগুলো অঙ্ক নাই, এরকম পরীক্ষায় আসবে না। পরীক্ষা তোমাকে অঙ্কই করতে হবে, এটা একটা আইডিয়া, প্রায় প্রাথমিক জিনিস। আচ্ছা দেখো, বাজেট করা হয়েছে 5 লাখ টাকা মেশিনের জন্য। স্যার। All of which accepted initial of this machine is মেশিনের জন্য ইনিশিয়াল ইনভেস্টমেন্ট ফর প্রতিটা মেশিনের জন্য খরচ হয়েছে কত টাকা করে? 2.5 লক্ষ। 2.5 লক্ষ টাকা। এখন দেখো তো এখানে মেশিন 1 নাম্বার মেশিনে খরচ কতটুকু আসবে, ইনফ্লো আসবে? প্রথম বছরে 50,000, দ্বিতীয় বছরে 70,000, তৃতীয় বছরে 90,000, চতুর্থ বছরে কি হবে? কমে গিয়ে 30,000। চতুর্থ বছর কি আসবে না খরচ হবে? স্যার বুঝলাম না স্যার। মেশিনে মনে করো একটা মেশিনে খরচ হয়েছে 2.5 লাখ টাকা। প্রথম ইনিশিয়াল খরচ হয়েছে কয় লাখ টাকা? 2.5 লাখ। মেশিন কিন্তু খরচ হয়েছে 2.5 লাখ টাকা, এটা চলে গেছে না আসছে টাকা?
আউটফ্লো চলে গেছে। এখন আউটফ্লো হয়েছে, তাহলে আউটফ্লো কয়টা? একটা হলো। এখন মেশিনটা, প্রথম মেশিনটা দেখো আমাকে ইনফ্লো দিবে, আমাকে ইনকাম করে দিবে প্রথম বছরে 50,000, দ্বিতীয় বছর 70,000, তৃতীয় বছরে 90,000, চতুর্থ বছর দিবে স্যার। হ্যাঁ, চতুর্থ বছরে গিয়ে কিন্তু আমাকে ইনকাম দিবে না, দিবে কি? চতুর্থ বছরে আবার মেশিনটার জন্য আমার 30,000 টাকা খরচ হবে। তাহলে আউটফ্লো কয়টা? দুইটা। দুইটা। আউটফ্লো হলো কয়টা? দুইটা। দুইটা। তাহলে দুইটা আউটফ্লো, ইনফ্লো অনেকগুলো। তাহলে এই ধরনের এই মেশিনের বিনিয়োগটাকে আমরা কি বলবো? নন কনভেনশনাল, নন কনভেনশনাল। কনভেনশনাল। নন কনভেনশনাল এবং মিক্স স্ট্রিম। নন কনভেনশনাল এবং মিক্স Mixed স্ট্রিম। stream। আবার দ্বিতীয় মেশিনের ক্ষেত্রে কি হবে? স্যার দ্বিতীয় মেশিনে স্যার দিতেই থাকবে কনভেনশনাল, কনভেনশনাল কনভেনশনাল, এনওইটি। এনইটি। তৃতীয় মেশিনের ক্ষেত্রে স্যার নন কনভেনশনাল মিক্স স্ট্রিম। মিক্স স্ট্রিম, এক্স্যাক্টলি। চতুর্থ মেশিনের ক্ষেত্রে স্যার এটা কনভেনশনাল মিক্স স্ট্রিম স্যার। কনভেনশনাল মিক্স স্ট্রিম, কি তাই কিনা? জি স্যার। কনভেনশনাল মিক্স স্ট্রিম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে। আচ্ছা, কি বুঝছো কিনা? তিনটা সিচুয়েশন তোমরা কি বুঝতেছো? জি স্যার, এখন বুঝতে পারছি স্যার। হ্যাঁ, এখন বুঝতে পারছো। আচ্ছা, তাহলে সলিউশনটা কিনে নিয়ে আসবা, বুঝছো কিনা? সলিউশন হলে তাহলে তোমরা নিজেরাই দেখতে পাবে, দেখবা, বুঝে নিবা। আর এখানে দেখো, প্রজেক্ট এ, whether the project are independent and mutually exclusive। প্রজেক্ট গুলা কি ইন্ডিপেন্ডেন্ট না মিউচুয়াল এক্সক্লুসিভ? তাহলে ইন্ডিপেন্ডেন্ট প্রজেক্ট কি? আমি যদি মেশিন এটা নিই, তাহলে মেশিন বিটাও নিতে পারবো, মেশিন 3 নম্বরটাও নিতে পারবো, মেশিন 4 নম্বরটাও নিতে পারবো, এটা কিনা? কিন্তু আমার তো বাজেট দেওয়া আছে কত? 5 লাখ টাকা। কয় লাখ টাকা বাজেট কত আছে উপরে টোটাল? 5 লাখ। আচ্ছা, একটা মেশিনের জন্য খরচ কত হবে স্যার 2.5 লক্ষ টাকা। তাহলে সর্বোচ্চ কয়টা মেশিন ব্যবহার করতে পারবো? দুইটা স্যার। দুইটা। তাহলে 4টা মেশিনের মধ্যে আমি 2টা মেশিন নিতে পারবো, কিন্তু 2টা নিতে পারবো না। তাহলে 1 আর 2 যদি নিই তাহলে 3 4 নিতে পারবো না, অথবা 1 আর 3 যদি নিই 2 আর 4 নিতে পারবো না, অথবা 1 আর 3 যদি নিই 2 আর 4 নিতে পারবো না, অথবা 1 আর 4 যদি নিই 2 আর 3 নিতে পারবো না। যে কোনো দুইটা নিতে হবে স্যার। হ্যাঁ, তাহলে এই প্রজেক্ট গুলোকে বলা হচ্ছে মিউচুয়াল এক্সক্লুসিভ। কি বলা হচ্ছে? মিউচুয়াল। যদি একটা প্রজেক্ট নিলে আমি আরেকটা প্রজেক্টে হাত না নিতে পারি, তাহলে সেই ধরনের প্রজেক্ট গুলোকে বলা হচ্ছে মিউচুয়াল এক্সক্লুসিভ প্রজেক্ট। ওকে, 2 নাম্বারটা। তাহলে 1 নাম্বার সমাধান কি? প্রজেক্টটা কি মিউচুয়ালি নাকি ইন্ডিপেন্ডেন্ট? মিউচুয়াল স্যার, মিউচুয়াল। ওকে, 2 নম্বরে আসো। আমাদের ফান্ড কি অ্যাভেলেবল আনলিমিটেড নাকি লিমিটেড? গুরুত্ব অনুযায়ী ব্যবহার করব। লিমিটেড স্যার। তাহলে এটা অবশ্যই ক্যাপিটাল রেশনিং নাকি? 5 লাখ টাকাকে আমি যে মেশিনটা দরকার আমার সেটা আগে নিব, তারপরে যে মেশিনটা দরকার সেটা নিব। তাহলে এটাকে বলা হচ্ছে আচ্ছা, আমাদের প্রজেক্ট গুলোকে যে র্যাঙ্কিং করব, কি করব? র্যাঙ্কিং করার দরকার আছে কিনা এই সিদ্ধান্ত নেওয়া। বলো। আছে স্যার। হ্যাঁ, আছে স্যার। না, এখানে র্যাঙ্কিং করার দরকার নাই। কেন দরকার নাই? কারণ আমাদের বলা নাই যে কোন মেশিনটার কত খরচ হবে, কিন্তু বলে দেওয়া আছে প্রতিটা মেশিনের জন্য আমার ইনিশিয়াল খরচ হবে 2.5 লাখ টাকা। কয় লাখ টাকা? 2.5 লাখ স্যার। 2.5 লাখ টাকা। কাজে এখানে র্যাঙ্কিং এর বিষয় নাই, আমি র্যান্ডমলি এখানে নিব। র্যাঙ্কিং করলে যে মেশিনটার খরচ বেশি সেটাকে আগে গুরুত্ব দিতাম।
তাহলে মেশিন 1 এর ক্ষেত্রে এক ধরনের সিচুয়েশন, মেশিন 2 এর ক্ষেত্রে এক ধরনের, মেশিন 3 এর ক্ষেত্রে এক ধরনের, মেশিন 4 এর ক্ষেত্রে আরেক ধরনের, নাকি? জি স্যার। হ্যাঁ, এরপরে আসো 3 নাম্বার প্রবলেম, এক্সপানশন দা ভার্সাস রিপ্লেসমেন্ট ক্যাশ ফ্লো। এখানে হ্যাঁ 4 নাম্বার আসো, 4 নাম্বার এটা থিওরি ওই আগের মতো, যে আমাদের ক্যাশ ফ্লো গুলো কি, ক্যাশ ফ্লো গুলো কি রিলিভেন্ট না রিলিভেন্ট ওটা দরকার নাই, যেটা আমাদের ইনক্রিমেন্টাল হলে রিলিভেন্ট, আনইনক্রিমেন্ট এটা দেখো 4 নাম্বার দেখো। এখানে একটা ব্যাপার বলে দেওয়া আছে না, এখানে প্রজেক্ট কয়টা? 2টা প্রজেক্ট। 2টা স্যার। 2টা, এ এবং বি, এ এবং 2টা প্রজেক্ট। তাহলে এখানে বলে দেওয়া আছে আমি এ প্রজেক্টের রিপ্লেস করে বি ফর দ্য প্রজেক্ট বি এত টাকা ইজ শোন ফর প্রজেক্ট ইফ এ আর অ্যাকচুয়ালি রিপ্লেস ফর প্রজেক্ট বি। প্রজেক্ট বির পক্ষে যদি আমরা এ প্রজেক্টটাকে রিপ্লেস করে দিই, তাহলে ইফ 20,000 টাকা ইনভেস্ট ফর দি প্রজেক্ট বি, কত হাজার টাকা? প্রজেক্ট বি হচ্ছে 12,000 টাকা, কয় হাজার টাকা? 12,000। আমরা আর মনোহর বি প্রজেক্টটাকে আমরা রাখবো না, আমরা একটা প্রজেক্টকে একটা প্রজেক্টে নিয়ে আসবো, রিপ্লেসমেন্ট করে একটা প্রজেক্টে নিয়ে আসবো। তাহলে একটা প্রজেক্টকে রিপ্লেসমেন্ট করে নিয়ে আসলে আমাদের এখন জানতে বলা হচ্ছে রিলিভেন্ট ক্যাশ ফ্লো কি অবস্থা হবে, হোয়াট ইজ দ্য রিলিভেন্ট ক্যাশ ফ্লো ফর দিস রিপ্লেসমেন্ট ডিসিশন। তাহলে রিলিভেন্ট রিপ্লেসমেন্ট মানে কি আমরা কি জানি, যে অতিরিক্ত এডিশনাল ক্যাশ ফ্লোটার নামে কি, এডিশনাল ক্যাশ ফ্লোটার নামে কি রিলিভেন্ট ক্যাশ ফ্লো। তাহলে এখন একটা প্রজেক্ট চিন্তা করো, তাহলে প্রজেক্ট আমরা রিপ্লেস করব কি, এ প্রজেক্টকে, বি প্রজেক্টকে না আমরা রাখবো না, কি করব না, বি প্রজেক্টকে কি করব না, রাখবো না স্যার। তাহলে এ এ ওখানে রিপ্লেস করব। তাহলে এখন দেখো আগে এ প্রজেক্টের খরচ কত ছিল, 12,000 40,000 নাকি? বি প্রজেক্টের কত ছিল? 12,000 স্যার। 12,000। তাহলে আলটিমেটলি আমাদের এখন প্রজেক্ট একটা, তাহলে 40,000 থেকে 12,000 বাদ দাও, কত হয়? 28,000। 28,000। হ্যাঁ। জি স্যার। তাহলে ইনিশিয়াল আউটফ্লো কত হবে? 40,000 মাইনাস 12,000, 28,000 স্যার। 28,000। এবার 1 ইয়ারের রিলিভেন্ট ক্যাশ ফ্লো বাইর করো, 10,000 থেকে 6,000 গেলে 4,000 স্যার। 4,000। দ্বিতীয় বছরের 12,000 থেকে 6,000 গেলে 6,000 স্যার। 6,000। বুঝছো কি পার্থক্য, বুঝছো কি? তাহলে পঞ্চম বছরে কত হবে? 10,000 থেকে 6,000 গেলে 4,000 স্যার। তারপর স্যার 2,000 করে কমতেছে স্যার। হ্যাঁ, তাহলে কি স্যার 2,000 করে কমতেছে স্যার? 2,000 কমতেছে না কয় হাজার করে কমতেছে, যেটা কমতেছে সেটাই বাদ দিয়ে যেটা থাকে, কারণ একটা প্রজেক্টকে আমি পুরোটাই রাখতেছি না, বিটাকে, ওটা একটা প্রজেক্ট হচ্ছে। তাহলে যেই প্রজেক্টটা হলো সেটার নাম কি? স্যার রিলিভেন্ট মিক্স সিস্টেম হবে না? রিলিভেন্ট ক্যাশ ফ্লো। এগুলোকে বলা হচ্ছে রিলিভেন্ট ক্যাশ ফ্লো। কোন ক্যাশ ফ্লো? রিলিভেন্ট ক্যাশ ফ্লো। তাহলে শুনো, তোমরা একটা কাজ করো, তোমরা ওই যে তোমরা সলিউশনটা নিয়ে আসার চেষ্টা করো। হ্যাঁ, তাহলে তোমরা যদি নিজেরা স্যার আমি নীল ক্ষেত্রে সলিউশনটা খুঁজছিলাম স্যার, মানে আপনি যে এডিশনটা পড়াচ্ছেন ওই এডিশনের সলিউশন স্যার মানে নাই স্যার। তোমরা দেখো এই ফোন দিবা যে নাম্বারে আমি দিছি, এই নাম্বারটা, ওই মানে নাম্বারে স্যার ফোন দিবা। সলিউশন যেটা আছে স্যার ওই অনলাইনে আছে স্যার, মানে প্রিন্ট হয় নাই, মানে ও তারপর 15 এডিশন থেকে স্যার মানে প্রিন্ট হয়েছে, 15 এডিশন 16 এডিশন এগুলা এডিশন আচ্ছা, স্যার। ওগুলাই প্রিন্ট দিবা, ওগুলো হয়তো রিলিভেন্ট হইতে পারে কিছুটা। স্যার ওগুলো একটু হ্যাঁ, মিলতেছে না স্যার, কিছু কিছু চেঞ্জ আছে তো। আচ্ছা দেখো তোমরা যেটা দাও এখানে 13 দিয়ে বলবা তাদেরকে যে পাওয়া যাচ্ছে কিনা, কিছু কিছু মিলবে, কিছু কিছু মিলবে না, এটা স্বাভাবিক। আচ্ছা শোনো, তোমাদেরকে আমি যে ওই যে 2 নম্বর চ্যাপ্টার কস্ট অফ ক্যাপিটাল আছে তাই না, এইটার কিন্তু সলিউশনটা পাঠাই দিছি মেইলে। কার মেইল নাম্বার দিছিল ওদিনকে জানি? জি স্যার আসছে আসছে। জি স্যার, ওটা আসছে স্যার। আচ্ছা, তাহলে এইটা এ পর্যন্ত আমাদের থাক, তোমাদের সলিউশনটা জোগাড় করো, আমরা 2 নম্বর চ্যাপ্টার নিয়ে একটু আলোচনা করি। চলে যাও কস্ট অফ ক্যাপিটালে, এই অঙ্কগুলো বাকিগুলো পরেগুলো আমরা দেখবো। 2 নম্বর চ্যাপ্টারে যাও। উপরের দিকে হ্যাঁ, টাইপ করা হয়ে গেছে, এখান থেকে আমরা রিগ্রেশন অ্যানালাইসিস করব। আমার ডিয়াটা পেপারটা দেখো, এটা নাকি ইনভেশন কেস? কস্ট অফ ক্যাপিটালে যাও, আরেকটা নতুন চ্যাপ্টার। হ্যাঁ, আমরা চ্যাপ্টারের পড়াগুলো পড়ে ফেলাই, তারপরে তোমাদেরকে সলিউশন। তোমরা কি বুঝতেছো তো অঙ্কগুলো নাকি?
হ্যালো, জি জি স্যার। স্যার। হ্যাঁ সলিউশন হইলে স্যার আরো ভালো বুঝতাম। হ্যাঁ জি স্যার। সলিউশন না হইলে বুঝতে স্যার বলিও, ভালো না- হইতো, বুঝতাম ভালো। হ্যাঁ না বুঝতে বলবা, হ্যাঁ তাড়াতাড়ি শেষ করে দেবো, 2-4টা কিন্তু স্যার ক্লাসে শেষ প্রশ্ন করে দেবো। কিভাবে হবে এটা জানতে পারতেন না তো। প্রশ্ন যেরকম এক্সারসাইজ দেখতেছো এরকম প্রশ্ন হবে, তোমার অঙ্ক যেরকম দেওয়া আছে বইয়ে ওইরকম অঙ্ক হবে। স্যার চ্যাপ্টার ফুল 2 ম্যাথ স্যার। অঙ্কগুলো দেওয়া আছে না বইয়ে, এক্সারসাইজ দেওয়া আছে না, জি স্যার। কেমনে দেওয়া আছে এক্সারসাইজটা, জি স্যার। ওইরকম ABC প্রশ্ন হবে। স্যার চ্যাপ্টার 2 তে যাব। হ্যাঁ এখন কস্ট অফ ক্যাপিটালে যাও, চ্যাপ্টার 2 না, তোমাদের সিলেবাসে কন্টেন্ট 2, আর এখানে বইয়ের চ্যাপ্টার মনে হয় 11। চ্যাপ্টার 11। ওইটা আমরা ফ্রি পড়াই দিই, তারপরে ম্যাথমেটিক্স সলিউশনটা আসুক, আর তোমাদের এই সলিউশনটা দিয়ে এই চ্যাপ্টার আমরা শেষ করে দিব। তো খুব বলতে হচ্ছে একদিন চ্যাপ্টার হ্যাঁ। সাইজের এসএসডি করছি এখানে এটা অনেক মানুষকে দিয়ে পূরণ করা, হ্যাঁ ও কোশ্চিনারটা দিয়ে দাও, মানুষ পাবো কই? হ্যাঁ বলো স্কেলটা এরকম আমাদের, হ্যাঁ বুঝছো কিনা, যে আপনার কাছে যেটা মনে হয় রিসার্চের সাথে যেটা দিবে, বুঝছো কিনা। হ্যাঁ আসতে পারছো স্যার একটু হ্যাঁ। স্যার আর একটু নিচে। আরো নিচে, আরো নিচে। ও হ্যাঁ, এটা। হ্যাঁ এইখানে আসো, হ্যাঁ জি স্যার পাইছি। আচ্ছা আমি আগে ধারণা দিই, আমার কথাগুলো শোনো ভালো করে, কথাগুলো ভালো করে শুনবা, বুঝছো কিনা, বইয়ে কি আছে না আছে সেটা পরে। কস্ট অফ ক্যাপিটাল কি, কস্ট অফ ক্যাপিটাল কার আসলে, বলো কার, ক্যাপিটালের জন্য যে Capital cost বলছি কার? মালিকের। হ্যাঁ মালিকের স্যার। ওনার। কস্ট অফ ক্যাপিটাল বলতে আমরা কোম্পানির কস্ট অফ ক্যাপিটাল বুঝবো। তোমরা তো অলরেডি জানো বিজনেস এন্টিটি কনসেপ্ট তোমাদের জানা আছে তাই না, যে কোম্পানি আলাদা এবং মালিক আলাদা, কোম্পানি আলাদা মালিক আলাদা, এটা কি জানো? জি স্যার। জি স্যার। জানো, আচ্ছা এই যদি জেনে লিমিটেড থাকো, কোম্পানির ক্ষেত্রে স্যার। হ্যাঁ লিমিটেড কোম্পানির ক্ষেত্রে আমরা এখানে আচ্ছা। যে কস্ট অফ ক্যাপিটাল ব্যবহার করছি এটা আমরা কোম্পানি বলতেছি, যার সত্তা আছে, যার আর্টিফিশিয়াল সত্তা আছে তাকে আমরা বলতেছি কোম্পানি। কোম্পানির কস্ট অফ ক্যাপিটাল কি বোঝানো হয়, কোম্পানির কস্ট অফ ক্যাপিটাল আসলে কি, আগে ধারণা নাও। কোম্পানির কস্ট অফ ক্যাপিটালের 4টা জিনিসের কম্পোনেন্টে কস্ট অফ ক্যাপিটাল হয়, কয়টা জিনিসের? 4টা জিনিস। একটা। আচ্ছা কোম্পানির মালিকরা কোম্পানিতে কি বিনিয়োগ করে, তাদের ক্যাপিটাল বিনিয়োগ করে নাকি শেয়ার হোল্ডাররা স্যার বিনিয়োগ করে। শেয়ার হোল্ডাররা, তাহলে শেয়ার হোল্ডার মানে কি, ইকুইটি শেয়ার হোল্ডার, জি স্যার। প্রিফার্ড শেয়ার হোল্ডার, ডিবেঞ্চার হোল্ডার, বন্ড হোল্ডার, এরা কোম্পানির বিভিন্ন ফর্মে কি করে টাকা পয়সা বিনিয়োগ করে নাকি। জি স্যার। তাহলে শেয়ার হোল্ডাররা যা বিনিয়োগ করে, ইকুইটি শেয়ার হোল্ডাররা, সেটাকে আমরা বলতেছি ক্যাপিটাল। ক্যাপিটাল। বলতেছি কি বলতেছি, ক্যাপিটাল স্যার। এই ক্যাপিটাল কাকে দিল, শেয়ার হোল্ডারকে দিল না কোম্পানিকে দিল? কোম্পানিকে স্যার। কিসের উদ্দেশ্যে দিল? স্যার প্রফিটের উদ্দেশ্যে স্যার। প্রফিটের উদ্দেশ্যে। প্রফিট মানে হচ্ছে ডিভিডেন্ড পাবে তারা, কি পাবে? ডিভিডেন্ড। ডিভিডেন্ড পাবে কিভাবে? ডিভিডেন্ড পাবে 5%, 10%, 20% হারে ডিভিডেন্ড পাবে, কার কাছ থেকে? কোম্পানির কাছ থেকে। কোম্পানির কাছ থেকে। তো কোম্পানি যখন ডিভিডেন্ড দিবে, এই ডিভিডেন্ড কাকে দিবে? স্যার শেয়ার হোল্ডারকে দিবে স্যার। শেয়ার হোল্ডার। তাহলে কোম্পানির জন্য এই ডিভিডেন্ডের টাকা খরচ না আয়? স্যার ওটা তো খরচই হবে স্যার। এই জন্য এটাকে বলা হচ্ছে কস্ট অফ ক্যাপিটাল। জি স্যার। বুঝছো কি? তাহলে 15% ডিভিডেন্ডকে কি বলা হচ্ছে? কস্ট অফ ক্যাপিটাল। একজন ব্যক্তি ঋণ দিল কোম্পানিকে 5% হারে, কি দিল? ঋণ দিল। তার ঋণ দিলে কোম্পানি তাকে কি রিটার্ন দিবে? সুদ স্যার। প্রফিট বা সুদ তাকে রিটার্ন দিবে নাকি? জি স্যার। তাহলে কোম্পানির জন্য ওটা খরচ না আয়? খরচ স্যার। বুঝতে পারছি? তোমরা কি বুঝছো, কনসেপ্টটা বুঝছো? জি স্যার। জি স্যার। হ্যাঁ তাহলে 5% প্রফিট, 5% রিটার্ন।
এগুলা তো স্যার আবার পড়ছিলাম স্যার ওয়ার্কিং ক্যাপিটালে স্যার। ওয়ার্কিং ক্যাপিটাল পড়ছো, তাহলে তো পড়ার দরকার নাই, তাহলে পড়ে নিও। না স্যার, স্যার স্যার ওরকম ধারণা তো ছিল না আমাদের, মানে ওরকম ধারণা নাই প্রায়। আপনি বলেন, এটা ভালো হবে তাহলে। হ্যাঁ, তাহলে এখন তো বুঝছো নাকি তাহলে কস্ট অফ ক্যাপিটাল বলতে কি বোঝানো হয়? কস্ট স্যার। অফ ক্যাপিটাল কে বলা হয় নরমাল, এখন নরমাল ভাষায় আসি, এখন বইয়ের ভাষায় আসি, রিকোয়ার্ড রেট অফ রিটার্ন to maintain the minimum direction, that is the rate of return that firm must earn on a project. একটা রেট অফ রিটার্ন যেটা সে অবশ্যই আর্ন করবে, কি করবে? আর্ন করবে, কি করবে? আর্ন করবে। এই আর্নিংটাকে বলা হচ্ছে কস্ট অফ ক্যাপিটাল। এই আর্নিংটাকে বলা হচ্ছে কি? কস্ট অফ ক্যাপিটাল। ক্যাপিটাল। এই কস্ট অফ ক্যাপিটাল বিভিন্ন ফর্মে হইতে পারে। তার মধ্যে ডিভিডেন্ড যদি ঘোষণা করা হয়, তাহলে ডিভিডেন্ড সেটা হচ্ছে শেয়ারদের ক্যাপিটালের কস্ট অফ, সেটা তাদের মূলধনের কস্ট অফ ক্যাপিটাল। আবার যখন ঋণের টাকা বিনিয়োগ করা হয়, ঋণের জন্য যে প্রফিট দেওয়া হবে সেটা হচ্ছে ঋণের কস্ট অফ ক্যাপিটাল। আবার প্রিফার্ড শেয়ার হোল্ডারদেরকে যে তাদেরকে 5% ডিভিডেন্ড দেওয়া হবে, সেটা হচ্ছে প্রিফার্ড শেয়ার হোল্ডারদের জন্য কস্ট অফ ক্যাপিটাল। আবার যখন কেউ বন্ড ইস্যু করবে, তার জন্য বন্ড অফ কস্ট অফ ক্যাপিটাল। আবার দেখা যাচ্ছে অনেক সময় রিটেন আর্নিং, কিছু টাকা বিনিয়োগ রেখে দিতে হয়, কোম্পানি তার গ্রোথের জন্য কি করে রেখে দিতে হয়, এটাও তার ইন্টারনাল কস্ট অফ ক্যাপিটালের মধ্যে পড়ে। 4টা কম্পোনেন্ট। মেন কয়টা কম্পোনেন্ট? 4টা। স্যার। হ্যাঁ, তাহলে তোমরা কস্ট অফ ক্যাপিটালের ধারণা অলরেডি জানলা। এটা তোমরা এখন বইয়ের ভাষায় লিখবা। কার ভাষায়? বইয়ের স্যার। এখন আসো, কতগুলো রিস্ক আছে, যেমন বিজনেস রিস্ক। কোন রিস্ক? বিজনেস রিস্ক। আনএবল টু কভার অপারেটিং কস্ট। কতগুলো রিস্ক আছে যেগুলো চেঞ্জ করা যায় না, এটা অটোমেটিক্যালি চলে আসবে। এগুলো মানে বিজনেস শুরু করলে তোমার অটোমেটিক্যালি চলে আসবে, প্রফিট নাও হইতে পারে। লস বিজনেস শুরু করলে প্রফিট নাও হইতে পারে, কি হইতে পারে? নাও হইতে পারে। এটা রিস্ক তোমার সাথে, এটা আলটিমেটলি জড়িত হবেই, এটাই স্বাভাবিক। তাই বলে বিজনেস বাদ দিবে লোক? রিস্ক থাকবে। হ্যাঁ, ফিনান্সিয়াল রিস্ক। কতগুলো রিস্ক আছে যেগুলো আমরা আনচেঞ্জ করতে পারি, আবার ফিনান্সিয়াল রিস্কের মাঝে চাইলে আমরা আনচেঞ্জ করতে পারি না, আবার কতগুলো আছে যেটা আমরা চেঞ্জ করতেও পারি। কিরকম? ধরো তুমি চাইলে ঋণ নিতে পারো, না চাইলে ঋণ নাও নিতে পারো। তুমি যদি ঋণ নিয়েই নাও, তাহলে ঋণ নিলে কিন্তু তুমি একটা জিনিস অ্যাভয়েড করতে পারবে না, তোমাকে ইন্টারেস্ট কিন্তু দিতে বাধ্য। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। তাহলে ইন্টারেস্ট দিতে বাধ্য, এটা চেঞ্জ করা যাবে না। তবে ঋণ না নিতে পারো, সেটা তুমি চেঞ্জ করতে পারো, তোমার সিদ্ধান্ত। এই বিষয়গুলো এই জন্য ফিনান্সিয়াল রিস্কের বিষয় অলরেডি চলে আসে, যেটা ইন্টারেস্ট, লিজ পেমেন্ট, প্রিফার্ড ডিভিডেন্ড, এটা চাইলেই চেঞ্জ করা যাবে না। আফটার ট্যাক্স কস্ট কনসিডার রিলেভেন্ট। তারপরে কস্ট অফ ক্যাপিটাল অবশ্যই আমরা নির্ধারণ করব কিসের উপর ভিত্তি করে? ট্যাক্স ডিটারমাইন হওয়ার পরে। কি নির্ধারণ হওয়ার পরে? ট্যাক্স দেওয়ার পর স্যার। ট্যাক্স দেওয়ার পরে। যেটা ট্যাক্স নির্ধারণের আগে যেটাকে বলবো সেটাকে বলা হচ্ছে বিফোর ট্যাক্স কস্ট অফ ক্যাপিটাল। আর ট্যাক্স ধার্য করার পরে যখন আমরা কস্ট অফ ক্যাপিটাল নির্ধারণ করব, সেটাকে বলা হবে আফটার ট্যাক্স কস্ট অফ ক্যাপিটাল। এটার অঙ্ক আমরা করব। হ্যাঁ, এখন বেসিক টার্মিনোলজি আমরা এখানে জানতে হবে, যে আমাদের এভারেজ ফিউচার কস্ট, এগুলো ধারণা রাখবো। প্রজেক্ট অ্যাভেলেবল টুডে, স্পেসিফিক সোর্স অফ ক্যাপিটাল। এই যে তোমাদেরকে বললাম আমি, সোর্স অফ ক্যাপিটাল কতগুলো হইতে পারে, কোত্থেকে ক্যাপিটাল হইতে পারে। তাহলে আমাদের সোর্স অফ ক্যাপিটাল কোম্পানির জন্য হইতে পারে, কোত্থেকে হইতে পারে? শেয়ার হোল্ডারদের ইকুইটি, নাকি? জি স্যার। প্রিফার্ড স্টক হইতে পারে, কমন স্টক হইতে পারে, রিটেন আর্নিং হইতে পারে, নাকি? যদি আমরা কারো কাছে ধার নিয়ে থাকি স্বল্প মেয়াদের জন্য, লং টার্মের জন্য, পৃষ্ঠা নাম্বার দেখো, নিচে আসো, নিচে আসো, এই যে চলে যাও, অন্য ওখানে আছো কেন? এখনো চলে যাও, আগে মনে হয় এটা অঙ্ক চলে আসলো কেন? এটাই তো আসছে। বেসিক কনসেপ্টের নিচে দেখো তো। আচ্ছা, নিচে আসো, বেসিক কনসেপ্টের নিচে আসো, আরো নিচে আসো, পরে নিচে আসো। এই যে স্পেসিফিক কম্পোনেন্ট, এই যে এখানে দেখো, এখানে দ্য কস্ট অফ স্পেসিফিক সোর্স। দেখতেছো? জি স্যার। ঘরটা দেখো, একটু তো ঘরটা দেখো, পরে যাও। এই যে এইটা হলো সোর্স অফ ফান্ড, এটা যে এসেট। এই দিয়ে আমরা কোম্পানির ক্যাপিটাল ফরমেশন করি। এখানে ঋণ আছে, এখানে কি আছে? ঋণ আছে, তারপরে শেয়ার হোল্ডারদের বিনিয়োগ আছে, প্রিফার্ড স্টকদের বিনিয়োগ আছে। তার পূর্বে যাও, এটা স্যার। হ্যাঁ, উপরে একটা কিছু তথ্য দেওয়া আছে এখানে। হ্যাঁ,
এই যে একটা এক্সাম্পল কিছু কিছু দেওয়া আছে, এখানে আসো। এই যে এখানে দেওয়া আছে না, জি স্যার। একটা প্রজেক্ট অ্যাভেলেবল টু দে কস্ট হচ্ছে 1 লাখ টাকা। কয় লাখ টাকা? কস্ট একটা লাইফ টাইম হচ্ছে 20 বছর। কয় বছর? 20 বছর। 20 বছর আইআরআর বাই করা হচ্ছে 7%। কয় পার্সেন্ট? 7 বছর স্যার আর কস্ট অফ লিজ ফাইন্যান্সিং, যদি আমরা ঋণ নিই, ঋণ থেকে আমরা সেখান থেকে আমাদের ডেপ্টের জন্য খরচ হবে কয় টাকা? 6%। 6%। এই 6% কে বলা হচ্ছে কি? বলা হচ্ছে কস্ট অফ ক্যাপিটাল। কি বলা হচ্ছে? কস্ট অফ and it earns 7% on investment of fund costing only। কত পার্সেন্ট? তাহলে আমি যদি 6% কস্ট অফ বিনিয়োগ করে 6% যদি কোম্পানি খরচ করে, তাহলে কোম্পানি আর্ন করবে কত পার্সেন্ট? 7%। কত পার্সেন্ট? 7%। 7%। ঠিক এখানে দেখো আইআরআর দেখো কত পার্সেন্ট? 12%। 12%। কয় পার্সেন্ট? 12%। আর কোম্পানির ইকুইটি কত পার্সেন্ট? 14%। 14%। তাহলে কোম্পানিকে আলটিমেটলি কত পার্সেন্ট ডিভিডেন্ড আকারে ঘোষণা করতে হবে? 14%। এটা হলো ডিভিডেন্ড। 14% কি? ডিভিডেন্ড। ডিভিডেন্ড ঘোষণা করতে হচ্ছে। এই ডিভিডেন্ডটা হচ্ছে কোম্পানির জন্য খরচ। তাহলে কোম্পানির আয় বেশি না খরচ বেশি? খরচ বেশি। খরচ বেশি। হ্যাঁ, আয়ের একটা কম। আসো নেক্সট আসো, এবার বিফোর ট্যাক্স কস্ট অফ ক্যাপিটাল চলে আসো। চলে যাও। এইগুলা এই যে দেখো শোনো, জি স্যার। নিচে আসো। এই যে এক্সারসাইজ গুলো দেখছো না, এই যে অঙ্ক, এই যে থিওরি, যে হোয়াট ইজ কস্ট অফ ক্যাপিটাল ও কস্ট অফ ক্যাপিটাল কি, এগুলো একটু ধারণা নিও। হ্যাঁ, জি স্যার। অঙ্ক এরকম হয়তো তোমাদের কোশ্চেন গুলার প্যাটার্ন গুলো এরকম হবে। জি স্যার হোয়াট ইজ দ্য কস্ট অফ হ্যাঁ, বিফোর কস্ট অফ ডেট, এখানে আসো। জি স্যার। হ্যাঁ, দেখতে পাচ্ছ তো নাকি? জি স্যার হ্যাঁ, এখানে বিফোর ট্যাক্স অর্থাৎ আমরা যখন ইন্টারেস্ট রেটটাকে কি করব, আমরা যখন ইন্টারেস্ট রেটটাকে তার ট্যাক্সের আগেই অ্যাডজাস্ট করব। কিসের আগে? ট্যাক্সের আগে অ্যাডজাস্ট করব, সেটাকে বলতে বিফোর ট্যাক্স। আর বিফোর ট্যাক্স কস্ট অফ ডেট কে আমরা ডিনোট করতেছি কে ডি দ্বারা। কি দ্বারা? কে ডি দ্বারা ডিনোট করতেছি। বিফোর ট্যাক্স কস্ট অফ ডেট কে আমরা ডিনোট করতেছি কে ডি দ্বারা। এখানে একটা এক্সাম্পল দেখো, যে এই যে কোটেশনের নিচে একটা এক্সাম্পল দেওয়া আছে। ফর এক্সাম্পল, a bond with 10% coupon interest rate কত পার্সেন্ট? 10%। which proceed equal to bond 1000 face value, that is the par value, would be before tax cost that is 10%। এই বিফোর ট্যাক্স কস্ট কতটা? 10% দেওয়া আছে, এখানে অঙ্কেই দেওয়া আছে, এখানে ক্যালকুলেশন করার কিছুই নাই, এখানে দিয়ে দেওয়া আছে সরাসরি। বিফোর ট্যাক্স কস্ট অফ ডেট হচ্ছে 10%। তাহলে অঙ্ক কি করতে হবে আমাদের? আফটার ট্যাক্স কস্ট অফ ডেট ক্যালকুলেশন করতে হবে। কি ক্যালকুলেশন করতে হবে? আফটার ট্যাক্স। আফটার ট্যাক্স কস্ট অফ ডেট। তাহলে আফটার ট্যাক্স কস্ট অফ ডেট যখন আমরা ক্যালকুলেশন করব, তখন আমাদেরকে আলটিমেটলি ট্যাক্স রেট নিয়ে আসতে হবে। কি নিয়ে আসতে হবে? ট্যাক্স রেট। ট্যাক্স রেট নিয়ে আসতে হবে। তাহলে আমরা চলে যাই এখন। হ্যাঁ, তোমরা নেক্সটে চলে যাও। পৃষ্ঠা নাম্বার 504। 504, এই 504-এ যাও। এই যে একটা সূত্র দেখতে পাচ্ছ, দেখা যাচ্ছে? অ্যাপ্রক্সিমেটিং দা কস্ট। হ্যাঁ, অ্যাপ্রক্সিমেটিং দা কস্ট। অ্যাপ্রক্সিমেটিং, মানে আমরা যে কস্ট নির্ণয় করব, সেটা 100% হবে না, কিন্তু কাছাকাছি হবে। কি হবে? কাছাকাছি হবে। তাহলে বিফোর ট্যাক্স কস্ট অফ ক্যাপিটাল নির্ণয় করার জন্য আমাদের যে সূত্রটা ব্যবহার করা হবে, আমাদের কাছে সবই তথ্য দেওয়া থাকবে। এই সবই তথ্য দেওয়া থেকে আমরা এই সূত্র ব্যবহার করে আমরা কস্ট অফ ডেট ক্যালকুলেশন করব। কার ক্যালকুলেশন করব? কস্ট অফ ডেট। তাহলে কস্ট অফ ডেট আমরা এক ধরনের কম্পোনেন্ট, তাহলে কস্ট অফ ইকুইটি এক ধরনের কম্পোনেন্ট, কস্ট অফ রিটেন আর্নিং এক ধরনের কম্পোনেন্ট। বুঝছো কিনা? জি স্যার জি স্যার। কস্ট অফ প্রিফার্ড স্টক এক ধরনের কম্পোনেন্ট। তাহলে কম্পোনেন্ট কয়টা? স্যার 4টে। তাহলে কস্ট অফ ডেট একটা, কস্ট অফ প্রিফার্ড স্টক একটা, 2। কস্ট অফ ইকুইটি একটা, কস্ট অফ রিটেন আর্নিং একটা। মনে থাকবে? জি স্যার কয়টা? 4টে স্যার। তার মানে এখন আমরা যে কস্ট অফ এর কথা বলতেছি, এটা কার? ঋণের কথা বলতেছি। কিসের কথা? ঋণের কথা। রেঞ্জ স্যার। এখন একটা অঙ্ক দেখো, বিফোর ট্যাক্স কস্ট অফ ডেট আগে বলে দেওয়া আছে। বিফোর ট্যাক্স কস্ট অফ ডেট কেডি ফর বন্ড 1000 ফেস ভ্যালু। কত টাকা ছিল ফেস ভ্যালু? 1000। 1000 টাকা ফেস ভ্যালু। যদি 1000 টাকা ফেস ভ্যালু হয়, তাহলে এটার একটা সূত্র দেওয়া আছে, কেডি ইকুয়াল টু 1 আই। আই মানে হচ্ছে এখানে ইন্টারেস্ট। আই মানে কি? ইন্টারেস্ট। ইন্টারেস্ট।
আর এনডি নিড প্রসেস সেলস অফ ডেট নিড প্রসিড ফ্রম সেলস অফ ডেট, অর্থাৎ বন্ডটা বিক্রি করে কতটুকু আসছে, এটা হচ্ছে এনডির পরিমাণ, বিক্রির মূল্য। তারপরে বলা হচ্ছে এন এর মানে হচ্ছে নাম্বার অফ ইয়ার, বন্ডটার ম্যাচুরিটি কত ছিল, বন্ডটার ম্যাচুরিটি কত ছিল। এই অঙ্কটা সলিউশন করে দেওয়া আছে, এই অঙ্কটার এক্সাম্পল পূর্বে দেওয়া আছে। বন্ডের ফেস ভ্যালু ছিল 1000 টাকা, দেখো 1000 টাকা, 1000 টাকা, 1000 টাকা, 1000 টাকা। ওই বন্ডটা বিক্রি করা হয়েছে 996 টাকায়, এটা এনডি এর মান। আর বন্ডটার ম্যাচুরিটি ছিল 20 বছর, বন্ডটার ম্যাচুরিটি ছিল কয় বছর, 20 বছর। এটা ভাগ করে ক্যালকুলেশন করে আসছে 9.4, 9.4 কে বলা হচ্ছে বিফোর ট্যাক্স কস্ট অফ ডেট, যেটা পূর্বে দেখো তোমাদের পূর্বে এটার অঙ্কটা দেওয়া আছে। পূর্বে যাও, আগে যাও, স্যার এখানে হ্যাঁ এই যে এই এক্সাম্পলটা দেখো, এই এক্সাম্পলটাই সেখানে বিফোর ট্যাক্স কস্ট অফ ডেট ক্যালকুলেশন করছে। যাও আগে যাও, এই যে আগে হলো না, আগে এই যে এটা এটা স্যার, হ্যাঁ এই প্রবলেমটাই জাস্ট ক্যালকুলেশন করা হয়েছে। দেখো এই প্রবলেমটা কত ছিল ফেস ভ্যালু, এক্সাম্পল প্রেসিড 1000 টাকা, 9% কুপন রেট, কত পার্সেন্ট কুপন রেট, 9%, 9%। তাহলে 9% কুপন রেটের জন্য কয় টাকা হয়, 90 টাকা। কয় টাকা হয়, 90 টাকা, 90 টাকা হয়। দ্যাট ইজ দ্য ইনিশিয়াল আউটফ্লো, ইনিশিয়াল ইন্টারেস্ট আউটফ্লো 90 টাকা, 9% কুপন রেট 90 টাকা। বন্ডের ম্যাচুরিটি কত, তাহলে আমরা 90 টাকা তো বুঝলাম নাকি, 90 কোথা থেকে আসলো, 9% করে হচ্ছে কুপন 9%। হ্যাঁ 900 টাকা হবে না, পড়ো পূর্বে প্রবলেমটা পড়ো, আরো শুরু থেকে আসো, একদম শুরু থেকে। এখান থেকে স্যার ওই যে ক্যালকুলেটিং কস্ট, ওইখান থেকে মনে হয়, এখানে দেখা যাচ্ছে না, না এটার পরে এক্সারসাইজটার পরে, হ্যাঁ এটার পরে, হ্যাঁ বিফোর ট্যাক্স। এখানে দেখো ক্যালকুলেটিং কস্ট, এই যে ক্যালকুলেটিং কস্ট, তার নিচে এক্সাম্পল আছে একটা, দেখো এর নিচে একটা এক্সাম্পল আছে, যাও আরেকটু যাও, এই যে এক্সাম্পলটা দেখো, এই যে এক্সাম্পল দেখো, পড়ে দেখো, এখানে পড়ে দেখো, পরে দেখো কত পার্সেন্ট কুপন রেট আছে, 1000 টাকা 9%। তাহলে কয় টাকা ইন্টারেস্ট হবে, 90 টাকা। 90 টাকা। এন্ড বন্ডটা সেল করা হলো কত, 20 বন্ড ওয়্যার ফাউন্ড টু বি এত টাকা, বন্ডটা পাওয়া গেল কত টাকা, 960 টাকা। এটা হলো এনডি এর মান, কার মান, এনডি এর মান। বুঝছো কিনা এবার, স্যার এটা কি জিরো কুপন বন্ড স্যার? হ্যাঁ যে কুপন বন্ড হোক, এটা 0 থেকে শুরু হয়েছে, 20 বছর ম্যাচুরিটি। বুঝছো কি, তার মানে বন্ডটাতে আমি যদি বন্ডটার ফেস ভ্যালু হচ্ছে 1000 টাকা, কয় হাজার টাকা, 1000 টাকা, এবং দিয়ার বন্ড উইল বি ফাউন্ড, বন্ডটা পাওয়া যাবে 20 বছরের মধ্যে $960 বিক্রি মূল্য যেটা। আর বন্ডটা থেকে প্রতি বছরে কত টাকা পাওয়া যাবে, 90 টাকা করে। প্রতি বছরে কয় টাকা পাওয়া যাবে, 90 টাকা। তাহলে 20 বছর 90 টাকা করে পাবো, কয় বছর, 20 বছর স্যার, 90 টাকা করে পাবো। তাহলে এই 90 টাকাকে বলা হচ্ছে ইন্টারেস্ট, আর 960 টাকা বলা হচ্ছে নিট সেল প্রসিড, বন্ডটা থেকে যে বিক্রি মূল্য আসবে 960 টাকা, আর বন্ডটার ফেস ভ্যালু হচ্ছে 1000 টাকা। তাহলে এখন সূত্রে বসাই দাও, ওই যে সূত্র বললাম আমরা, অপর পৃষ্ঠায় যাও সূত্র চলে যাও, এটা দরকার, এই যে সূত্র এখানে বসাই দাও। কি পাইছো কিনা, এখন পাবো তো নাকি, জি স্যার। হ্যাঁ এইটা। তাহলে আমরা কস্ট অফ ডেট আমরা এইভাবে ক্যালকুলেশন করব। এবার আসো কস্ট অফ প্রিফার্ড স্টক। আজকে কি চলবে তো নাকি, জি স্যার, এটা চ্যাপ্টার শেষ করে দিই, কি হয়েছে ওদের, তারপরে স্যার ক্লাসে একটু ক্লাস নেওয়া লাগবে স্যার। হ্যাঁ আচ্ছা নাও, সমস্যা নাই, হ্যাঁ আসি তো, তোমরা সলিউশনটা জোগাড় করবা, ঠিক আছে, সলিউশন নিজে করবা, আর যেটা পারবে না ওটা দাগায় রাখবা।
ওটা আমি করে দিব, তাড়াতাড়ি হয়ে যাবে তাহলে। প্রিফার্ড স্টক মানে কি? এরা কোম্পানির শেয়ারের মতো কিছু শেয়ারের কিছু বৈশিষ্ট্য বহন করে, আবার কিছু ডেটেরও বৈশিষ্ট্য বহন করে। এদেরকে বলা হয় হাইব্রিড। কিনা এরা অরিজিনাল কোম্পানির মালিকও না, আবার কোম্পানির ঋণদাতাও না। তাহলে প্রিফার্ড স্টক শেয়ার হোল্ডাররা কি পায়? একটা নির্দিষ্ট হারে প্রফিট পায়। কোম্পানির লাভ হোক আর লোকসান হোক, একটা এরা নির্দিষ্ট হারে প্রফিট পায়। ওকে, জি স্যার। একটা নির্দিষ্ট হারে প্রফিট পাই। তাহলে চলে যাও সূত্রে চলে যাও, সূত্রে চলে যাও, সরাসরি সূত্র। এই যে সূত্র, এই সূত্র দেখো, খুব সহজ সূত্র। এটা কি বলা আছে? সূত্রটা বুঝছো তো নাকি? ডিপি ডিভাইডেড বাই এনপি। ডিপি ডিভাইডেড বাই এনপি। ডিভিডেন্ড মানে হচ্ছে, ডিপি মানে কি? ডিপি মানে হচ্ছে ডিভিডেন্ড। জি স্যার। হচ্ছে নিট সেল অফ দ্য স্টক। স্টকটা থেকে বিক্রি করে যে টাকাটা আসবে সেটা হচ্ছে এনপি। খুব সহজ। ডিপি ডিভাইডেড বাই এনপি মানলে আমরা সেই কোম্পানির প্রিফার্ড স্টকের পার্সেন্ট পেয়ে যাব। ডিপি মানে হচ্ছে ডিভিডেন্ড, আর কোম্পানিটার ওই প্রিফার্ড স্টকটার দাম কত, বিক্রি করে দাম কত আসছে সেটা আমরা পাবো। তাহলে এটা খুব সহজ সূত্র, ডিপি ডিভাইডেড বাই এনপি। ডিপি ডিভাইডেড বাই এনপি। পাইছো কিনা? আচ্ছা, এইভাবে ব্যাখ্যা না করে তোমরা একটা পৃষ্ঠায় চলে আসো, একদম এক্সারসাইজে একদম শেষের দিকে চলে যাও, খুব শেষের দিকে চলে যাও, একদম শেষে চলে যাও। আরো যাও, যাও। এই যে এখানে দাঁড়াও, এই যে সূত্রগুলো আরেকটু দাও। কি করবা? সূত্র কোত্থেকে মুখস্থ করবা? এখান থেকে মুখস্থ করবা। মানে ওই সূত্রগুলো এখান থেকে মুখস্থ করলে কি হবে? তুমি ভুলে যাবা না। আর বইয়ের ওখান থেকে মুখস্থ করলে দেখা যাচ্ছে উল্টাপাল্টা করে ফেলবা। আমি বুঝাতে পারছি? জি স্যার। এখান থেকে সূত্র, তাহলে কেডি আমরা বিফোর ট্যাক্স কস্ট অফ ডেট সূত্র কি কোনটা ব্যবহার করব? 11.1 নম্বর সূত্র, বিফোর ট্যাক্স কস্ট অফ ডেট। আর আফটার ট্যাক্স যখন এটা ক্যালকুলেশন করব তাহলে কেমনে হবে? কেআই, এটাকে বলা হচ্ছে কেআই। দেখো নিচে 2 নম্বর সূত্র নাম্বার হচ্ছে 11.2। কেমনে পাবো? ওই যে ট্যাক্স রেটটাকে অ্যাডজাস্ট করা হচ্ছে 1 ইনটু কেডি ইনটু 1 মাইনাস ট্যাক্স রেট, তখন এটা হয়ে যাবে আফটার ট্যাক্স কস্ট অফ ডেট। দেখো, হ্যাঁ তুমি একটু ইয়া করো তো, হাইলাইট করো, সবাই দেখতেছো? স্যার হ্যাঁ, এবার দেখো কস্ট অফ প্রিফার্ড স্টক কেমনে পাইলাম? কেডি পাওয়া গেছে? জি স্যার। কেপি ইজ ইকুয়াল টু ডিপি বাই পাওয়া গেছে কি? ডিপি বাই এনপি। হ্যাঁ, ডিপি ডিভাইডেড বাই এনপি। হ্যাঁ, ডিপি বাই এনপি পাইলে আমরা কস্ট অফ প্রিফার্ড স্টক পেয়ে যাব। কস্ট অফ প্রিফার্ড স্টক। আচ্ছা, এখন এটা হলো কেন এখানে ট্যাক্স কে অ্যাডজাস্ট করা হয় না? আসলে ডিভিডেন্ডের পরে কোনো ট্যাক্স ইয়া করা হয় না। আমরা যখন ডিভিডেন্ড ক্যালকুলেশন করি, তখন কিন্তু আলটিমেটলি কি হয়? ডিভিডেন্ড কখন দিই? নেট প্রফিটের পর, তাই না? বুঝো নাই? হ্যালো স্যার, ডিভিডেন্ড কখন দিই? নেট প্রফিটের পর। গ্রস প্রফিটের পর না নেট প্রফিটের পর? নেট প্রফিটের পর। নিট প্রফিটের পর। তাহলে নিট প্রফিটের পর যখন ডিভিডেন্ড দিই, তাহলে অলরেডি আমরা নিট প্রফিটে পৌঁছানোর জন্য অলরেডি কিন্তু আমরা ইন্টারেস্ট বাদ দিয়ে দিছি, ট্যাক্স কে বাদ দিয়ে দিছি কিনা? আমরা যখন নিট প্রফিটে আসি তখন কি ট্যাক্স নিট প্রফিটের মধ্যে থাকে না বাদ যায়? নেট প্রফিটের মধ্যে থাকে। নিট প্রফিটের মধ্যে ট্যাক্স থাকে না স্যার। ট্যাক্স থাকে না। নিট প্রফিট থেকে আমরা, অর্থাৎ নিট প্রফিটে যাওয়ার জন্য আমরা অলরেডি ট্যাক্স কে বাদ দিয়ে দিছি।
কস্ট হিসাবে। কি দিছে কিনা? উত্তর দিচ্ছে না, তাড়াতাড়ি উত্তর দাও। জি স্যার। এই বাদ দেওয়ার পরে তারপর কিন্তু নিট প্রফিটের একটা অংশ আমরা ডিভিডেন্ড দিই, কি দিই? এই জন্য এইখানে আমরা আলটিমেটলি কি করতেছি না, ট্যাক্সটাকে এইভাবে অ্যাডজাস্ট করতেছি, কি অ্যাডজাস্ট করতেছি না, আফটার ট্যাক্সকে এখানে অ্যাডজাস্ট করা হচ্ছে না। ওকে, জি স্যার। হ্যাঁ এখন এই এই যে এই তারপরে দেখো তাহলে প্রিফার্ড স্টকের জন্য আমরা ক্যালকুলেশন করব এই সূত্র দিয়ে। এরপরে আসো কমন স্টক ইকুইটি ক্যালকুলেশন করব কিভাবে, মানে যারা কোম্পানির মেইন মানি। দুইটা মডেল ব্যবহার করা হয়। কয়টা মডেল? এখানে একটা মডেলের কথা বলা আছে কনস্ট্যান্ট গ্রোথ মডেল। কোন মডেল? কনস্ট্যান্ট গ্রোথ। হ্যাঁ, কনস্ট্যান্ট গ্রোথ মডেল, এটাকে বলা হচ্ছে ভেরিয়েবল গ্রোথ মডেল। আরেকটা মডেল আছে সুপার নরমাল গ্রোথ মডেল। এই মডেলটা এখানে দেওয়া নাই, তাহলে যেহেতু একটা মডেল আছে আমরা একটা মডেল দিয়েই দেখবো। তাহলে কনস্ট্যান্ট গ্রোথ মডেলের সূত্র কি, যে আমরা যখন কস্ট অফ ইকুইটি কার বাইর করতেছি, ইকুইটি, তাহলে এটাকে ডিনোট করা হয়েছে কস্ট অফ ইকুইটি মানে হচ্ছে কেএস। কস্ট অফ ইকুইটি মানে হচ্ছে কস্ট অফ ইকুইটি মানে কি, কে কেএস দ্বারা ডিনোট করা হচ্ছে কস্ট অফ ইকুইটি, আর কেডি দ্বারা ডিনোট করা হচ্ছে কস্ট অফ ডেট, আর কেপি দ্বারা ডিনোট করা হচ্ছে কস্ট অফ প্রিফার্ড স্টক। তাহলে এখানে কস্ট কেএস হচ্ছে কস্ট অফ ইকুইটি, আর ডি1টা হচ্ছে ডিভিডেন্ড, 1 বছর পরে ডিভিডেন্ড, পি নটটা হচ্ছে শেয়ারের দাম, প্লাস যেটা হচ্ছে গ্রোয়িং রেট, প্লাস যেটা হচ্ছে কি ডিভিডেন্ডের গ্রোথ রেট। ডিভিডেন্ডের কি রেট? গ্রোথ রেট স্যার। গ্রোথ রেট। আরেকটা আমরা সিএপিএম মডেল দিয়ে আমরা কস্ট অফ ইকুইটিটা নির্ণয় করে থাকি। কোন মডেল দিয়ে? সিএপিএম মডেল দিয়ে, সিএপিএম মডেল দিয়ে। তাহলে সিএপিএম মডেল দিয়ে যখন ক্যালকুলেশন করব, তা আমাদের সূত্রটা জানা আছে রিস্ক ফ্রি রেট প্লাস বিটা ফ্যাক্টর ইনটু মার্কেট রিটার্ন মাইনাস রিস্ক ফ্রি রেট। জি স্যার। রাইট। আর এরপর আরেকটা হচ্ছে অ্যাজাম্পশন, কস্ট অফ রিটেন আর্নিং ইকুয়াল টু কস্ট অফ ইকুইটি। কস্ট অফ রিটেন আর্নিং ইকুয়াল টু কস্ট অফ ইকুইটি। এর জন্য কেআর, কস্ট অফ রিটেন আর্নিং দ্বারা ডিনোট করা হচ্ছে কেআর দ্বারা, কেআর দ্বারা কস্ট অফ রিটেন আর্নিং, আর কেএস দ্বারা কস্ট অফ ইকুইটি। বুঝছো কি? জি স্যার। জি স্যার। হ্যাঁ, এই সূত্রগুলো কোনো কথা নাই, বাসায় টাঙায় রাখবা, লিস্ট করে টাঙায় রাখবা, মুখস্থ রাখবা, যেখানে সেখানে টেবিলে সেখানে সেখানে দেওয়ালে লিখে রাখবা না, অবশ্যই মাথার মধ্যে রাখবা। হ্যাঁ জি স্যার। হ্যাঁ, তাহলে এরপরে আসো ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল। কোন এভারেজ? ওয়েটেড স্যার। এটা মানে কি, যে আমরা তো কস্ট অফ ইকুইটির একটা পার্সেন্ট বাইর করলাম নাকি, কস্ট অফ রিটেন আর্নিং এর একটা পার্সেন্ট বাইর করলাম, কস্ট অফ ইকুইটির একটা পার্সেন্ট বাইর করলাম, কস্ট অফ ডেটের একটা পার্সেন্ট বাইর করলাম, কস্ট অফ প্রিফার্ডের একটা পার্সেন্ট বাইর করলাম। কিন্তু এই প্রতিটা পার্সেন্টকে যখন আমরা এক জায়গায় তার ওয়েট দিয়ে অ্যাডজাস্ট করব, তখন টোটালটাকে বলবো ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল। ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল, এটাকে অনেক সময় বলা হয় মার্কেট এভারেজ কস্ট অফ ক্যাপিটাল। বুঝছো কি বিষয়টা? জি স্যার। বুঝছো কি বুঝছো বলো? এটা ক্যাপিটাল আছে। তাড়াতাড়ি বলো কি বুঝছো? ওয়েটেড এভারেজ কস্ট অফ কি? ওটা আবার মার্কেট এভারেজ কস্ট অফ ক্যাপিটাল স্যার নাকি? ওকে, এটা হলো মার্কেট এভারেজ কস্ট অফ ক্যাপিটাল। অর্থাৎ যখন প্রতিটা কস্ট অফ কম্পোনেন্ট কস্ট অফ ক্যাপিটালকে আমরা তার ওয়েট দিয়ে অ্যাডজাস্ট করব, তখন যেই কস্ট অফ ক্যাপিটালটা আমরা পাবো সেটাকে বলা হচ্ছে ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল, অথবা এটার অপর নাম হচ্ছে এভারেজ কস্ট অফ ক্যাপিটাল, অথবা এটাকে অনেক সময় বলা হয় টোটাল কস্ট অফ ক্যাপিটাল, অনেক সময় এটাকে বলা হয় কম্পোজিট কস্ট অফ ক্যাপিটাল। ওকে, আচ্ছা, এই সূত্রগুলো জানার জন্য উপরে কোনটা কি ডিনোট করছে এই বলে দেওয়া আছে, অ্যাক্রোনিম বলে দেওয়া আছে। দেখো কোনটা কি বলা আছে এটা বলে দেওয়া আছে। হ্যাঁ, দেওয়া আছে কিনা? জি স্যার। আচ্ছা, তাহলে এই সূত্রগুলো মনে রাখবো। আমি সূত্র সম্পর্কে আলোচনা করলাম, এখন পূর্বে আসো, এখন আমরা একটু আলোচনা করি, আলোচনা করে এই চ্যাপ্টার শেষের দিকে আসবো। আসো, কোথায় আলোচনা করতেছিলাম জানি? প্রিফার্ড স্টক।
কোথায় আসছিলাম? প্রিফার্ড স্টক। হ্যাঁ, আসছো? জি স্যার। হুম, হ্যাঁ, প্রিফার্ড স্টক। তাহলে এটার সূত্র আমরা জানলাম, তাই কি না? তোমরা অলরেডি জানো প্রিফার্ড স্টক একটা নির্দিষ্ট হারে প্রফিট পায়, কোম্পানির লাভ হলেও প্রফিট পাবে, লস হলেও প্রফিট পাবে। আসো নেক্সট আসো। এদের কস্ট অফ ক্যাপিটালের জন্য কোম্পানি এই সূত্র ব্যবহার করবে। এরপরে কমন স্টক, এরাই হচ্ছে কোম্পানির মেইন মালিক, কমন শেয়ার হোল্ডাররাই হচ্ছে কোম্পানির মেইন মালিক। এটার কস্ট অফ ক্যাপিটাল ব্যবহার করার জন্য আমরা যে মডেল ব্যবহার করব, গর্ডন মডেল ব্যবহার করব। কোন মডেল ব্যবহার করব? গর্ডন মডেল ব্যবহার করব। একজন ব্যক্তি এই মডেলটা তৈরি করে দিয়েছিলেন, এর নাম হচ্ছে গর্ডন। গর্ডন। আসো, তাহলে এই মডেলটা কি, যে ডিভিডেন্ড একটা নির্দিষ্ট হারে বাড়বে। ডিভিডেন্ড কি বাড়বে? ডিভিডেন্ড একটা নির্দিষ্ট হারে বাড়বে। গর্ডন কি বলতেছে? কোম্পানির একটা ডিভিডেন্ড নির্দিষ্ট হারে বাড়বে। ধরো প্রথম বছর কোম্পানির ডিভিডেন্ড 100 টাকা, দ্বিতীয় বছরে যদি 10% হয়, এই 10% প্রতি বছর বাড়তে থাকবে। নেক্সট ইয়ার গুলোতে কোম্পানির ডিভিডেন্ড কি হতে থাকবে? বাড়তে থাকবে। অর্থাৎ ডিভিডেন্ড প্রথম বছর 100 টাকা, দ্বিতীয় বছর 10% বাড়লে তাহলে কত হবে? 110 টাকা। দ্বিতীয় বছর আবার 10% বাড়লো, তাহলে 121 টাকা। তৃতীয় বছর আবার 10% বাড়লো, তাহলে 131 টাকা। চতুর্থ বছর আবার 10% বাড়লো। এইভাবে ক্রমান্বয়ে ডিভিডেন্ডটা কি হারে বাড়বে? একটা নির্দিষ্ট রেটে বাড়বে। এটাকে বলা হচ্ছে কনস্ট্যান্ট গ্রোথ মডেল, এই জন্য এটাকে বলা হচ্ছে। নেক্সট আসো। এই যে এখানে দেখো, পৃষ্ঠা নাম্বার দেখো, একটা এক্সাম্পল দেখো, এক্সাম্পল দেখো, নিচে আসো। এই যে এক্সাম্পল দেখো এখানে, এই যে একটা এক্সাম্পল দেখো, দেখো এখানে দেখতেছো না? এই যে দেখো, দেখো 2098 সালে ডিভিডেন্ড কত টাকা ছিল? স্যার 3.80 2.79। ও 2.79 স্যার। 99 সালে কত টাকা? স্যার 3.12 2000 সালে 3.12 এটা কিন্তু বাড়ছে একটা নির্দিষ্ট রেটে। এটা কি বাড়ছে? নির্দিষ্ট রেটে। আচ্ছা, সেই রেটটা কি? সেই রেটটা হচ্ছে 13% হারে বাড়তেছে। কত পার্সেন্ট হারে? 13%। 13% না, এখানে বলে দেওয়া আছে 5% হারে ডিভিডেন্ড বাড়তেছে। কয় পার্সেন্ট হারে? স্যার 50% স্যার পার শেয়ার উপরে লেখা আছে না? কোথায়? উপরে স্যার 60টার উপরে 50। না না, ওটা হচ্ছে কোম্পানির শেয়ারটার দাম। ও জি স্যার, কোম্পানির শেয়ারের দাম আলাদা, ডিভিডেন্ড আলাদা। বলছি স্যার। বুঝো নাই? কোম্পানির ডিভিডেন্ডটা গ্রো করবে কত পার্সেন্ট হারে? এখানে বলে দেওয়া আছে 5% হারে। কত পার্সেন্ট হারে? 5% ধরে। হ্যাঁ, 297 কে 5% করো, 312 আসবে। 312 পর সাথে আবার 5% করো, 333 আসবে। আবার 5% করো, 347 আসবে। আবার 5% করো, 367 আসবে। আবার 5% করো, 380 টাকা আসবে। এটা কনস্ট্যান্ট হারে বাড়তেছে। ও জি স্যার। বুঝছো কি? বুঝলাম। এটাকে একুরেট রেজাল্টে নিয়ে আসার জন্য তারা বলছে 5.05%। কত পার্সেন্ট? তোমরা একটু কোম্পানি ইয়াতে আছে। এখন আমরা এই সূত্র থেকে আমরা কি ক্যালকুলেশন করতেছি? কস্ট অফ ইকুইটি। তাহলে বাইর করো। প্রথমে কোম্পানির ডিনট কত? D1 প্রথম বছরে ডিভিডেন্ড দিছিল 4 টাকা, এক বছর পরে ডিভিডেন্ড দিছিল কয় টাকা? D1 এর মান 4 টাকা। 4 টাকা বসাই দিলাম। কোম্পানির শেয়ারটার দাম কত? 50 টাকা। 50 টাকা বসাই দিলাম। কোম্পানির গ্রোয়িং রেট কত? 5%, 0.05 বসাই দিলাম। তাহলে কোম্পানির কস্ট অফ ক্যাপিটাল কত আসলো ইকুইটির জন্য? 13%। কি বুঝছো কিনা? তাড়াতাড়ি বলো, নাতে আমি অন্য ওখানে যাবো। জি স্যার। হ্যাঁ, তাহলে আসো নেক্সট আসো। নেক্সট আর কি কি আছে? এখানে গেল, এটা গেল। এই যে ক্যাপিটাল এসেট প্রাইসিং মডেলটা তো তোমরা জানোই। ক্যাপিটাল এসেট প্রাইসিং মডেলটা মুখস্থ রাখবা। এটাকে সিএপি মডেল। এই মডেলটা কে ডেভেলপ করছে? হেনরি মাইক্রুইজ। হেনরি মাইক্রুইজ এই মডেলের জন্য কি পাইছিল? নোবেল প্রাইজ পাইছে। কি পাইছে? নোবেল প্রাইজ। কিন্তু জিনিস মডেলটা দেখতে কত ছোট মনে হচ্ছে, তাই না? কিন্তু এটার জন্য সে নোবেল প্রাইজ পাইছে। হ্যাঁ, তাহলে রিস্ক ফ্রি রেট আমরা কস্ট অফ ইকুইটি এভাবে ক্যালকুলেশন করব। যখন আমাদের রিস্ক ফ্রি রেট দেওয়া থাকবে, মার্কেট রিটার্ন দেওয়া থাকবে, বিটা কোএফিসিয়েন্ট, বি এর মান হচ্ছে বিটা কোএফিসিয়েন্ট। এটা একটা মাল্টিপ্লায়ার যেটা আমাদেরকে মার্কেট রিটার্নটাকে ম্যাগনিফাই করতেছে। একটা এক্সাম্পল দেখো, এই এক্সাম্পল দেওয়া আছে, এই যে অঙ্কের এক্সাম্পল দেওয়া আছে, রিস্ক ফ্রি রেট দেওয়া আছে, মার্কেট রিটার্ন দেওয়া আছে, সবই দেওয়া আছে। এখান থেকে আমাদের মানগুলো বসাইলে আমরা 30% পাচ্ছি কিনা? জি স্যার। হ্যাঁ, এটা কি আর করে দেওয়ার দরকার আছে? দরকার নাই। কস্ট অফ, এরপরে আসো কস্ট অফ রিটেন আর্নিং। তাহলে কস্ট অফ রিটেন আর্নিংটা কি? কোনটা? নেক্সট আসো, এটা শেষ। ক্যাপিটাল এসেট প্রাইসিং মডেল বললাম আমরা।
এরপরে আসো, কস্ট অফ রিটেন আর্নিং কি? এই যে সূত্র দেখো, কে আর সমান কে। হ্যাঁ, তাহলে কি কস্ট অফ ইকুইটি যখন ক্যালকুলেশন করবা, কস্ট অফ রিটেন আর্নিংটাই সেটাই। কস্ট অফ রিটেন আর্নিং কে এক ধরনের, আমি বলি একটু শুনো, মনোযোগ দিয়ে শুনবা, কস্ট অফ রিটেন আর্নিং কে এক ধরনের অপরচুনিটি কস্ট বলা হয়। কি বলা হয়? অপরচুনিটি কস্ট। আচ্ছা, কেন কোম্পানি কস্ট অফ ইকুইটিটাকে কস্ট অফ রিটেন আর্নিং বলতেছে, ইকুয়াল কেন বলতেছে? কেন বলতেছে? কারণ ঘটনা হচ্ছে, কোম্পানি যদি 15% হারে ডিভিডেন্ড ঘোষণা না দেয়, মনে করো কোম্পানি যদি 15% ডিভিডেন্ড না দেয়, তাহলে এই টাকাটাই কোম্পানির গ্রোথের জন্য থাকে যাবে কিনা? বুঝছো কিনা? জি স্যার। অর্থাৎ যেই টাকাটা কোম্পানি ডিভিডেন্ড আকারে না দিবে, ওইটাই কোম্পানির গ্রোথের জন্য কি আলটিমেটলি থেকে যাবে। এই জন্য এটা সমান। জি স্যার। এটা দেখা যায় না, এটা এক ধরনের অপরচুনিটি কস্ট। কোন ধরনের? এক ধরনের রিটেন আর্নিংটাকে বলা হচ্ছে এক ধরনের অপরচুনিটি কস্ট। কোম্পানি যদি ডিভিডেন্ড দিয়ে দেয়, তখন কিন্তু রিটেন আর্নিং আর থাকে না। যদিও থাকে, তাহলে তার রিটেন আর্নিংটা হচ্ছে তার কস্ট অফ ইকুইটির Dividend. সমান হবে। কস্ট অফ ইকুইটির সমান। এটা একটা অপরচুনিটি কস্ট। কোন কস্ট? অপরচুনিটি কস্ট। অপরচুনিটি। বইয়ের মধ্যে কোথাও থাকবে না, তোমরা ধারণা রাখবে তাও। আচ্ছা, সব আমরা সূত্র অলরেডি বললাম। এখন আসো ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল। পৃষ্ঠা নাম্বার চলে যাও, একদম চলে যাও। আমরা অলরেডি এই সূত্রটা সম্পর্কে একটু আলোচনা করি। হ্যাঁ, এই যে ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল পাওয়া গেছে। জি স্যার। তাহলে ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটালকে আমরা পাবো যে একটা কস্ট, একটা ক্যাপিটাল স্ট্রাকচারে তার নির্দিষ্ট একটা ওয়েট থাকে নাকি। কেমনে ওয়েট পাবো? ধরো আমি একটা সিম্পল উদাহরণ দিই, আমার কথাটা মনে রাখবা। সিম্পল উদাহরণ দিই, ধরো 100 টাকা টোটাল ক্যাপিটাল। কয় টাকা? কয় টাকা? 100। মনে রাখবা, আমি সহজ সংখ্যা দিয়ে বলতেছি। 100 টাকা ক্যাপিটাল। আচ্ছা, 100 টাকা ক্যাপিটালের মধ্যে 10 টাকা হচ্ছে ঋণ। কয় টাকা ঋণ? 10 টাকা। 10 টাকা। হ্যাঁ, আর 50 টাকা হচ্ছে তোমার ইকুইটি শেয়ার হোল্ডার, মালিক। কয় টাকা জি, স্যার। শেয়ার হোল্ডার মালিক? 50 টাকা স্যার। 50 টাকা, 60 টাকা চলে গেল। হ্যাঁ, আর বাকি প্রিফার্ড শেয়ার হোল্ডার মালিক হচ্ছে 40 টাকা। কয় টাকা? 40 টাকা। তাহলে কি 100 টাকা মিললো? জি স্যার। তাহলে ডেট কয় টাকার মালিক? 10 10 টাকা। টাকা। আর কোম্পানির ইকুইটি হোল্ডাররা কয় টাকা? 10 টাকা স্যার। 50 টাকা। আর শেয়ার প্রিফার্ড হোল্ডাররা কয় টাকার? 40 টাকা। এখন প্রশ্ন হলো ওয়েট ক্যালকুলেশন করার বিষয়। ওয়েট ক্যালকুলেশন করব। কি ক্যালকুলেশন করব? ওয়েট। তাহলে ওয়েট ক্যালকুলেশন করলে টোটাল আমাদের টোটাল ভ্যালু কত? 100 টাকা। তাহলে ডেটের ওয়েট কত ক্যালকুলেশন করব? 10 ডিভাইডেড বাই 100। কি ক্যালকুলেশন করব? 10 ডিভাইডেড বাই 100। কত পার্সেন্ট আসবে? 10%। তাহলে ইকুইটি কত আসবে? ডিভাইডেড বাই 100, 50%। তারপরে পিভট স্টকের কত আসবে? 40 ডিভাইডেড বাই 10%। এই 40 ডিভাইডেড বাই 100 কি 10%? 40%। টোটাল ভ্যালু কত? টোটাল আমাদের টোটাল মনে করো 100। 100 এর মধ্যে ডেট ঋণের টাকা জি হচ্ছে স্যার, 50%, 10% আর 40% স্যার। 40%। এই 10% হচ্ছে কেডি, অর্থাৎ ডাব্লিউডি। 10% হচ্ছে কি? ডাব্লিউডি। আর 50% হচ্ছে ডাব্লিউএস। আমি বুঝাতে পারি নাই মনে নাকি? জি স্যার, জি স্যার। হ্যাঁ, বুঝে নি। ডাব্লিউএস। আর 40% হচ্ছে ডাব্লিউপি। জি স্যার। বুঝছো কি? এইভাবে আমরা ওয়েট গুলো দিয়ে তার কস্ট অফ ক্যাপিটাল গুণ দিলে আমরা আলটিমেটলি পেয়ে যাব। আর ওয়েট এক্স্যাক্টলি কি হবে? 1 হবে। কি হবে? 1 স্যার। এক্স্যাক্টলি 1 হবে। যাও, সূত্র বুঝে গেলাম। এখন আসো, বাকি সবই হয়ে গেছে। এরপরে আসো ইকোনমিক ভ্যালু এডেড। ইকোনমিক ভ্যালু এডেড একটা কস্ট। ইকোনমিক ভ্যালু এডেড, এখানে আসো, এটা পড়বা। বুক ভ্যালু তো জানোই, মার্কেট ভ্যালু জানো, হিস্টোরিক্যাল কস্ট জানো, এগুলো জানো তোমরা। হ্যাঁ, এরপর আসো বুক ভ্যালু। আসো,
Yes, sorry, book value বলতেছি economic value added. আইছো? স্যার ছেড়ে গেলাম পুরো। Economic value added. মার্জিনাল তার আগে আসো। এই যে হ্যাঁ যে এটা বুক ভ্যালু তো তোমরা জানো, যেটা শেয়ারের কোম্পানির যেটা তার ফেস ভ্যালুটাকে বলা হয় বুক ভ্যালু, আর মার্কেট ভ্যালু যেটা হলো কোম্পানির দাম যেটা আসবে সেটা মার্কেট ভ্যালু। আর বুক ভ্যালুর এখানে বলা হচ্ছে ওয়েট দ্যাট আর অ্যাকাউন্টিং ভ্যালু টু মেজার দ্য প্রপোর্শন অফ ইচ টাইপ অফ ক্যাপিটাল ইন দ্য ফর্ম অফ ফিনান্সিয়াল স্ট্রাকচার। এটাকে বলা ফিনান্সিয়াল স্ট্রাকচারে যে ভ্যালুটা দেখানো হবে সেটাকেই বুক ভ্যালু বলা হচ্ছে। আর কোম্পানি তখন তার মার্কেটে যখন যেটা মেজার করা হবে মার্কেটে তার ওয়েটের মাধ্যমে সেটাকে আমরা বলতেছি মার্কেট ভ্যালু। আর আরেকটা হলো যেটা হলো ইকোনমিক ভ্যালু এডেড যে কনসেপ্টটা, এটা একটা পপুলার কনসেপ্ট। নিচে আসো, ইকোনমিক ভ্যালু এডেড, নিচে আসো আরো নিচে মার্জিনাল। আচ্ছা, মার্জিনাল কস্ট একটু যেহেতু চলে আসছে আমি বলি। মার্জিনাল কস্ট অর্থাৎ যখন আমরা একটা অতিরিক্ত কিছু খরচ করব, অতিরিক্ত খরচ করলে তার অতিরিক্ত ইউনিটের জন্য, অতিরিক্ত প্রফিটের জন্য, অতিরিক্ত খরচের জন্য যে টাকাটা আসবে, যে টাকাটা ব্যয় হবে সেটাকে বলতেছি আমরা মার্জিনাল কস্ট। মার্জিনাল কস্ট কেমনে ক্যালকুলেশন করব সেটা আমরা জানবো। অর্থাৎ মার্জিনাল কস্ট ক্যালকুলেশন করতে গেলে আমাদের ওয়েট এভারেজ কস্ট অবশ্যই জানতে হবে। আমরা আলটিমেটলি পরে মার্জিনাল কস্ট জানবো কিভাবে। যেমন আমাদের বিনিয়োগ হচ্ছে টোটাল ছিল কত, আমাদের 100 টাকা। 100 টাকার মধ্যে আমরা ক্যাপিটালকে বাড়াইলাম, ক্যাপিটাল বাড়াইলে আলটিমেটলি কস্ট বাড়বে কিনা। ধরো তোমার টোটাল ক্যাপিটাল ছিল 100 টাকা, এখন তুমি ঋণ বাড়াচ্ছ 5%, আবার ইকুইটি বাড়াচ্ছ 5%। আলটিমেটলি কিন্তু এই পার্সেন্টটা বাড়ানোর কারণে তোমার অতিরিক্ত কস্ট অফ ক্যাপিটাল বাড়বে। এই অতিরিক্ত কস্ট অফ ক্যাপিটালটাকে বলা হচ্ছে মার্জিনাল কস্ট অফ ক্যাপিটাল। কিন্তু ইকোনমিক ভ্যালু এডেডটা দেখাচ্ছে না কেন তোমাদের স্ক্রিনে? তার আগে আছে নাকি? আগে আছে মনে হয়। হ্যাঁ, আগে আসো তো, দেখো তো এর আগে দেখো তো। এই না, ইকোনমিক ভ্যালুটা বাদ দিয়েছে। হ্যাঁ, এখানে নাই, বাদ দাও। চলে আসো ওয়েটেড মার্জিনাল কস্ট অফ ক্যাপিটাল। তোমরা কি বুঝছো কি মার্জিনাল ওয়েটেড এভারেজ মার্জিনাল কস্ট অফ ক্যাপিটাল বুঝছো? ওয়েটেড মার্জিনাল কস্ট অফ ক্যাপিটাল কি বুঝছো? না বললে আমি আরেকবার রিপিট করি। স্যার আরেকবার বলেন স্যার। ধরো কোম্পানির ক্যাপিটাল স্ট্রাকচার হচ্ছে 100 এর মধ্যে হচ্ছে ডেট হচ্ছে 10%, ইকুইটি হচ্ছে 50%, রাইট? আর ওই প্রিফার্ড স্টক হচ্ছে 40%। এখন এটা হলো আমার ক্যাপিটাল স্ট্রাকচারের সিচুয়েশন। কিন্তু এখন আমার ক্যাপিটাল স্ট্রাকচারটা আমি বাড়াইতে চাই, ডেট বাড়াইতে চাই মনে করো 12%, ডেট 10% আছে, আমি এখন রাখবো 12%। ইকুইটি ছিল 50%, এখন আমি রাখবো 52%। আর প্রিফার্ড স্টক ছিল 40%, আমি এখন রাখবো 45%। তাহলে এই 45% বাড়লে তার ওয়েট অনুযায়ী বাড়াইতে হবে। কি অনুযায়ী? ওয়েট অনুযায়ী বাড়ায়। তখন তার যখন যতটুকু পার্সেন্ট পাবো তার আফটার ট্যাক্স ক্যালকুলেশনের পরে তার ওয়েটের সাথে অ্যাডজাস্ট যখন করব, ওই অ্যাডজাস্ট করার পরে যেই কস্ট অফ ক্যাপিটালটা পাবো সেটাকে বলা হচ্ছে মার্জিনাল কস্ট অফ ক্যাপিটাল। এটা আমরা যখন অঙ্ক করব তখন বুঝতে পারবো আরো ক্লিয়ার। জি স্যার। এই যে উদাহরণ আছে 517 পৃষ্ঠা, চলে যাও দেখো এখানে। এটা স্যার হ্যাঁ, এখানে একটা দেখো তো, এখানে ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল আমাদের দেওয়া আছে, একটা উদাহরণ দেওয়া আছে, ওয়েট দেওয়া আছে ডেপ্টের। আরো ওই নিচে আসো আরো নিচে, না আরো নিচে, আরো না উদাহরণগুলো দাও, আরো যাও। এইটা ওয়েট ক্যালকুলেশন করার সূত্র। এই যে দেখো, এইটা যে তোমাদেরকে আমি যেটা বললাম ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল কেমনে পাই। ডেট কত? ওয়েট 40, প্রিফার্ড স্টক 10, কমন স্টক কত? 50, আর কস্ট অফ কত এটা গুণ করে নিচ্ছে ওয়েটটা। তাহলে ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল ওই রেঞ্জিং এর জন্য 9.8। আবার যখন 60 থেকে 8 টাকা বিনিয়োগ করা হয়েছে তার ওয়েট এইভাবে ক্যালকুলেশন করছে, এটা 10%। আবার যখন এত টাকা শেয়ার হবো, এইভাবে তার একটা মানে অ্যাজ ইউজুয়াল ক্যালকুলেশন করছে। আমরা ম্যাথমেটিক্স যখন দেখবো তখন আমরা এটা 100% ক্যালকুলেশন করবো। এই ওয়েট গুলোকে তারা একটা ইনভেস্টমেন্ট অপরচুনিটি শিডিউলে দাঁড় করাইছে। কোথায় দাঁড় করাইছে?
এই তিনটা ওয়েটকে কোথায় দাঁড় করাইছে? ইনভেস্টমেন্ট অপরচুনিটি শিডিউলে দাঁড় করাইছে। যে একটা দেখো নিচে দেখো, নিচে আসো, এই যে শিডিউলটাতে, এই শিডিউলটাতে ঘুরে আসো। হ্যাঁ ইনভেস্টমেন্ট অপরচুনিটি। হ্যাঁ, এই ইনভেস্টমেন্ট অপরচুনিটি শিডিউলে দেওয়া আছে। এখানে ডান নিচের হরিজন্টাল লাইনে নিচে দেখো, ওইটা উপরে যাও, এটা গ্রাফটা যাও, গ্রাফটা নিচে হলো না, গ্রাফটা আসলো না। এই হরিজন্টাল লাইন হচ্ছে তার ইনভেস্টমেন্ট গুলোকে বলা হচ্ছে, আর এদিকে দেওয়া হচ্ছে ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল গুলোকে ব্যবহার করা আছে। তাহলে আমরা তিনটা ইনভেস্টমেন্ট সিচুয়েশনে তিন ধরনের কস্ট অফ ক্যাপিটাল পাইলাম। এখানে জাস্ট এখানে পজিটিভ থিঙ্কিং করা হচ্ছে। এই যে লাইনটা পাইলাম, এই লাইনটাকে বলা হচ্ছে, হলুদ রঙের লাইনটাকে বলা হচ্ছে ইনভেস্টমেন্ট অপরচুনিটি শিডিউল। কোন শিডিউল? ইনভেস্টমেন্ট অপরচুনিটি শিডিউল। এটা একটা তৈরি করছে এখান থেকে একটা, ওই যে ওই টেবিল 11.2 থেকে যেটা দেখাইলাম, ওই টেবিল 11.2 থেকে এটা আলটিমেটলি করা হয়েছে ইনভেস্টমেন্ট অপরচুনিটি শিডিউল। অর্থাৎ টেবিল 1 থেকে দেখো, আরেকটা টেবিলে যাও, আরেকটা যাও, উপরের টেবিলটা আছে না, আরেকটা টেবিল দেখো, এই যে হ্যাঁ নিচে মনে হয় এই টেবিল থেকে দেখো একটা ইনভেস্টমেন্ট শিডিউল তৈরি করতে পারবা কিনা? ডান দিকে হচ্ছে ইনভেস্টমেন্ট গুলো হরিজন্টাল লাইনে, আর বাম দিকে হচ্ছে কি, অর্থাৎ ভার্টিক্যাল লাইনে কি দেওয়া আছে? আইআরআর রেট দেওয়া আছে। কোন রেট দেওয়া আছে? আইআর রেট দেওয়া আছে। হ্যাঁ, এটা তোমার গ্রাফিক্স ওই ইয়াতে কি বলে, গ্রাফে দেওয়া আছে। কোন চার্ট এটাকে বলা জানি, ভুলে গেলাম তো। এটাকে কি, ওই যে এগুলা কি বলা হয়, গ্রাফ পেপারে দেওয়া আছে, গ্রাফ পেপার। হ্যাঁ, শিডিউলটা অপরচুনিটি শিডিউল গ্রাফ পেপারে দেওয়া আছে। তাহলে এই চ্যাপ্টার শেষ, বুঝছো কিনা? হ্যালো, জি স্যার। এই চ্যাপ্টার শেষ। এই চ্যাপ্টার যে সেলফ এক্সারসাইজ আছে, নিজেরা যেটা করতে হবে, কি করতে হবে? নিজেরাই যেটা করতে হবে। এই অঙ্কটার সলিউশন পিছনে দেওয়া আছে, তোমরা এটা দেখো। আর আগামী ক্লাসে আমরা যেদিন নিব, প্রবলেম গুলো নিয়ে আলোচনা করব। এই প্রবলেমের সলিউশন গুলো কোথায় দেওয়া আছে তোমাদেরকে আমি অলরেডি দিয়ে দিছি। জি স্যার। দিয়ে দিয়েছি না? আমরা এই প্রবলেমের সলিউশন গুলো নিয়ে আলোচনা করব কালকে স্যার? হ্যাঁ, কালকে না হলে পরশুদিন বা যেদিন আমি জানাই দেবো। তাহলে